Welcome to IMAX, the world's most immersive movie experience. Powered by a combination of the most advanced technology, we'll take you from the edge of your seat to the edge of reality. Enjoy crystal clear images and colors so intense they will take your breath away in specially designed theaters that bring you closer to the movies you love. Huge panoramic screens that allow you to escape into your favorite movie scenes. And immersive sound that will surround you from here, here, and here. We can take you from a pin drop to the thunder of a jet engine. So, sit back and get ready to enjoy an unparalleled movie experience. IMAX. Never compromise. अजनबी हवाएं बेकरार हैं अजनबी हवाएं बेकरार हैं तेरे ही सदाई आजा आजा मंजिलों की राहें चाहतों की बाहें कर तुझे बुलाए आजा आजा तू आजा रगों में समा जा पुकारे तन्हा दिल तू आजा। পঞ্চানন গ্রামের বাসিন্দা নবীন মোদক ভোরের আগেই বেরিয়েছে বাড়ি থেকে। তাকে যেতে হবে গোবিন্দগঞ্জে। কিন্তু পঞ্চানন থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত যে মাঝারি পুকুরের রাস্তাটা আছে সেটা গেল বর্ষায় ভেঙে গেছে। আরও একটা পথ আছে, সেটা হলো বালিপুর হয়ে। কিন্তু বালিপুরের নাম শুনলে পঞ্চানন ও আশেপাশের গ্রামবাসীদের শীত কাঁটা দিয়ে ওঠে। কিন্তু নবীন বাধ্য, তাকে যে যেতেই হবে। তাই ভোরের আগে সে বাড়ি থেকে রওনা দেয়। উদ্দেশ্য সকাল সকালই যেন বালিপুরের জঙ্গলটা পার করা যায়। দিনের আলোতে তো আর কিছু ভাবতে পারে না। হাতের ব্যাগটাকে শক্ত করে ধরে এদিক ওদিক তাকাতে বালিপুরের জঙ্গলে ঢোকে নবীন। আর ঠিক সেই সময় তার প্রকৃতির ডাক আসে। নবীন মনে মনে ভাবে যে একেই বাঘের ভয়, তার ওপর সন্ধ্যাও সেখানেই হয়। ভয়ে ভয়ে চারদিকে তাকাতে তাকাতেই নবীন বসে পড়ে। সকালের পাখিদের কলকাকলিতে কান পাতা দেয়। কিন্তু বালিপুরের এই জঙ্গলে একটা পাখি তো দূর, একটা ইঁদুরেরও দেখা মেলে না। নবীন যখন নিশ্চিন্তে সব সেরে উঠে দাঁড়ায়, ঠিক তখনই তার গায়ে ঝুপ করে কি যেন একটা পড়ে, কেমন ভেজা ভেজা, আর তার একটা গা গুলোনো দুর্গন্ধ। নবীন ভয়ের চোটে গাটা ঝাড়া দিতেই ওটা মাটিতে পড়ে যায়। ভয়ে ভয়ে
নবীন সেদিকে তাকাতেই একটা প্রচণ্ড ভয়ার্ত চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। পেছনে পড়ে থাকে কারোর পেট চিরে বের করা নাড়ি ভুঁড়ি এবং খুবলে খাওয়া এক নরমুণ্ড। নবীন জঙ্গল থেকে পালাতে পালাতে শুনতে পায় কারোর পৈশাচিক এক অট্টহাসি। এই ঘটনার বেশ কিছুদিন পর কলকাতার এক প্রচলিত ম্যাগাজিনের অফিসের পিয়ন কমলেশ দা এসে 5 নম্বর টেবিলের সামনে বলে, অসিত, তোমাকে পিয়ার স্যার কেবিনে একবার ডাকছেন। হ্যাঁ, তুমি যাও, আমি যাচ্ছি। কিছু সময় কেটে যাওয়ার পর অসিত পিয়ার স্যারের কেবিনের সামনে গিয়ে দরজায় নক করে বলে, স্যার, আসবো? পিয়ার স্যার সানন্দে বলে ওঠে, আসো আসো অসিত, তোমার রিসেন্ট আর্টিকেলটা তো পুরো পাঠক মহলে সাড়া ফেলে দিয়েছে। গত মাস থেকে এই মাসে ম্যাগাজিনের বিক্রি প্রায় 20% বেড়ে গিয়েছে। সো কংগ্রাচুলেশন টু ইয়োর গুড ওয়ার্ক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ মাই বয়, শুধু থ্যাংক ইউতে কাজ হবে না, এবার আরো ভালো ভালো কাজ করতে হবে। ম্যাগাজিনের ডেপুটেশন বলে কথা। হ্যাঁ স্যার, নিশ্চয়ই, আমি সেটা নিশ্চয়ই চেষ্টা করব। তোমার জন্য একটা প্রজেক্ট আমার কাছে আসে। হ্যাঁ, বলুন না স্যার, কি প্রজেক্ট? বালিপুর গ্রামের নাম শুনেছ? বালিপুর না স্যার। ওটা কি ইটাগড়, ওই মাঝারি পুকুর লাইনে পড়ে? হ্যাঁ, ওটা গোরাপর লাইনে পড়ে। আচ্ছা, তো গ্রামটা কি কোনো স্পেশাল ব্যাপার আছে নাকি স্যার? আলবাদ আছে। এই গ্রামটা খুবই রহস্যজনক। শোনা যায় এই গ্রামটায় এক বিশেষ সময় রক্তমুখী চাঁদের দেখা পাওয়া যায়। রক্তমুখী চাঁদ? হ্যাঁ, একটা বিশেষ সময় চাঁদের রং লাল হয়ে যায়, যা শুধুমাত্র ওই গ্রাম থেকেই দেখা যায়। এই বিশেষ চন্দ্রদশাটা গ্রামটির বিশেষ ভৌগোলিক অবস্থান নাকি অন্য কোনো কারণ তা ঠিক জানা নেই। ওরে বাবা, এ তো সাংঘাতিক জিনিস। আচ্ছা স্যার, ওই গ্রামের হাওয়ায় বা মাটিতে কি বিশেষ কোনো রাসায়নিক পদার্থের মিশ্রণ আছে? মানে হয়তো সেই কারণেই গ্রামবাসীদের রূপোলি চাঁদকে রক্তমুখী চাঁদ বলে ভ্রম হয়। জানি না এর পেছনে আসল কারণ কি, তবে যদি তুমি এই প্রজেক্টটার সমাধান সঠিকভাবে করতে পারো, তবে তোমার যে নিশ্চিত প্রমোশন হবে সে ব্যাপারে তোমাকে আমি আশ্বস্ত করতে পারি। কি বলছেন কি স্যার? ইউ উইল বি দ্য ইয়ংগেস্ট লিড প্রজেক্ট ম্যানেজার। মানে আপনার সমকক্ষ? একদমই তাই। কিন্তু স্যার, আমি তো সবে 4 বছর হয়েছে এই ম্যাগাজিনে জয়েন করেছি। তাতে কি হয়েছে? এটাই তো মিডিয়ার কাজ করার মজা। আসলে আমি তোমার সিনিয়র হলেও সেই অর্থে তোমার সিনিয়র নই। তোমাকে আমি প্রজেক্ট দিতাম ঠিকই, কিন্তু তার রিপোর্টগুলো তুমি বনশালী স্যারকেই সরাসরি জমা করতে। আমিও তাই করি। আমার কাছে তুমি ওই ট্রেনির মতো, বুঝলে কিনা? এই 4 বছরের মধ্যেই তুমি নিজেকে প্রমাণ করে দিয়েছো। আর বাকি প্রজেক্টগুলোর মতো যদি এই প্রজেক্টটাতেও নিজেকে প্রমাণ করতে পারো তাহলেই কেল্লা ফতে। থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট। যাও, কাজে লেগে পড়ো। কেবিন থেকে বেশ হাসি হাসি মুখ নিয়ে বেরোয় অসিত। অসিতকে এত খুশি দেখে সহকর্মী অনির্বাণ বলে, কি ব্যাপার হে, চোখে মুখে তো 1000 পাওয়ারের বাল্ব জ্বলছে। আরে বিশেষ কিছু নয়, ওই পিয়ার স্যার আমার কাজের বেশ প্রশংসা করলেন, হাতে একটা নতুন প্রজেক্টও দিলেন। প্রজেক্ট সাকসেস হলে হয়তো প্রমোশনটাও হয়ে যেতে পারে। অসিত যেদিন ম্যাগাজিনের মিডিয়ায় জয়েন করেছিল সেদিন থেকে অনির্বাণ অসিতকে সব রকমভাবে সাহায্য করে আসছে। অসিতের কোনো প্রজেক্ট সফল হলে অসিতের থেকে বেশি অনির্বাণ খুশি হয়। আরে বাহ, এ তো দারুণ খবর। তা কি প্রজেক্ট দিলেন স্যার?
আরে ওই যে বালিপুর গ্রামের রক্তমুখী চাঁদ। অনির্বাণ কথাটা শুনে বেশ শঙ্কিত হয়ে বলে, কি বালিপুর? না মানে যদি কিছু মনে না করো, তাহলে তোমাকে একটা কথা বলি। না না, মনে করবো কেন? সেই প্রথম দিন থেকেই তো দেখে আসছি তোমাকে, আমার শুভাকাঙ্ক্ষী তুমি। বলো না, কি কথা তুমি বলতে চাও? অসিত, তুমি এই প্রজেক্টের কাজটা করো না। কেন? তোমার তমগ্নদাকে মনে আছে? মানে ওই তমগ্ন সান্যালকে? হ্যাঁ, কেন থাকবে না? আমি যখন এখানে জয়েন করলাম তখন তো ছিলেন তিনি। তিনি ছিলেন ওই যাকে বলে স্টার পারফর্মার। আমার সঙ্গে তো বেশ আলাপও ছিল ওনার, কিন্তু হঠাৎই যেন তিনি কোথাও গায়েব হয়ে যান। তারপর তো আর অফিসে আসেন উনি। ঠিক তাই। তার লাস্ট প্রজেক্ট ছিল এই বালিপুর গ্রাম। এই প্রজেক্টের কাজ নিয়ে তিনি গিয়েছিলেন ঠিকই, কিন্তু তারপর আর ফেরেননি। কি বলছো কি? আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। আর অফিস থেকে কি কোনো রকম স্টেপ নেওয়া হয়নি তাকে খোঁজার? জানি না সে ব্যাপারে। তবে তার গায়েব হওয়ার কদিন পরে না পিয়ার স্যার বলেন যে তমগ্নদা রিজাইন করেছে। কিন্তু আমি জানি তমগ্নদা কতটা কাজ পাগল মানুষ ছিলেন। উনি কিন্তু রিজাইন করার মতো মানুষ নন। আর তার বাড়ির লোক, তারা কোনো খোঁজ নেননি? তমগ্নদা একা মানুষ ছিলেন, কেই বা তার খোঁজ নেবে? তুমি বোধহয় তখন ওই মেঘের কোলে পশুদের আশ্রম ওই প্রজেক্টে গিয়েছিলে। তাই বলছি, তুমি এই প্রজেক্টে যেও না। আমি তোমার কনসার্ন বুঝি অনির্বাণ, কিন্তু আমি পিছু হটব না। তমগ্নদাকে আমি খুব শ্রদ্ধা করতাম। তিনি যদি এই প্রজেক্টটায় গিয়ে কোনো অসুবিধায় পড়ে থাকেন, তাহলে তাকে সাহায্য করতে হলেও এই প্রজেক্টটায় যাব আমি ভয় পাই না। আর তুমি চিন্তা করো না। অসিত অফিস শেষে কাঁধে ব্যাগ ঝুলিয়ে সোজা গেল শৈবাল মল্লিকের বাড়ি। শৈবাল অসিতের ছোটবেলার বন্ধু। আজ শৈবাল বাড়িতে আসতে বলেছিল, কি যেন একটা সারপ্রাইজ দেবে। শৈবালদের গোল পার্কের দোতলা বাড়িটায় কলিং বেল টিপতেই যে দরজা খুলে দিল, তাকে দেখেই অসিত সল্লেসে চিৎকার করে উঠল। মৃণাল, তুই? আরে দিল্লি থেকে কবে এলি? গতকাল সন্ধ্যায়। তবে রে বেটা, হ্যাঁ, কোনো খবর নেই, ফোন নেই, একটা টেলিফোন তো করতে পারতিস। পেছন থেকে আওয়াজ ভেসে আসে, ওরে পেছনে দেখ রে, আমরাও আছি। আরে সৌমিত, বিবাস, আরে তোরাও এসেছিস? তাহলে বল, সারপ্রাইজটা কেমন লাগলো? অসিত, মৃণাল, শৈবাল, সৌমিত আর বিভাস সেই নবম শ্রেণী থেকে বন্ধু। স্কুলে থাকতেই এদের সবাইকে পঞ্চস্কন্ধ নামেই ডাকত। কারণটা হলো, স্কুল হোক কি স্কুলের বাইরে, এই পাঁচ মাথা সর্বত্র এক জায়গায়। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের চৌকাঠে পা দিয়েও এই পঞ্চস্কন্ধের হাবেভাবে বা স্বভাবে চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। কলেজ শেষে চাকরি সূত্রে 5 জনের মধ্যে 3 জন চলে যায় ভিন রাজ্যে। আজ প্রায় 3 বছর পর পঞ্চস্কন্ধ আবার এক জায়গায় রয়েছে। শৈবালের মা গল্পের মাঝে চা, ডালের বড়া এবং আলুর চপ দিয়ে গেছেন এবং জানিয়ে গেছেন যে রাতে বাসন্তী পোলাও আর কষা কচি পাঠা হবে। সবাইকে খেয়ে যেতে হবে। রাতের মেনু শুনে সবার মুখে জল। আপাতত সামনে রাখা খাবারগুলোর সংযোগে তারা নিজেদের গল্পে মেতে ওঠে। আচ্ছা, আমি ভাবছিলাম কি, এতদিন পরে তো আমরা সবাই এক জায়গায় হলাম, তাহলে এই মোমেন্টটাকে ফ্রেম করে রাখলে কিরকম হয়? কিভাবে? কোথাও একটা চল ঘুরে আসি সবাই মিলে। তবে হ্যাঁ, ওই চেনা পরিচিত দীপুদা নয় কিন্তু, হ্যাঁ, আগেই বলছি। অনেকটা ওই এক্সকারশন বলে না যাকে, সেই রকম। হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু দীপুদাটা আবার কি? আরে দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং। এক্ষেত্রে আমি কিছু সাজেস্ট করতে পারি। হ্যাঁ, বল। আজ অফিস থেকে একটা প্রজেক্ট পেয়েছি, একটা প্রত্যন্ত গ্রাম, শহর থেকে প্রায় বিচ্ছিন্নই বলা যায়, তবে জঙ্গল ঘেরা গ্রাম একটা।
এরকম একটা জায়গায় গেলে আমাদের এক্সকারশনও হবে, আবার নতুন অভিজ্ঞতাও হবে, আর তুমুল মজাও হবে। আরে বাহ, তাহলে তাই হোক। যাওয়ার দিন সঠিক সময় ট্রেনে সবাই উঠে পড়ে। ট্রেনে উঠেই মৃণাল বলে, ভাই দূরপাল্লার ট্রেন, সব কিছু মজুত করে রেখেছিস তো? একদম। মনটা একেবারে গার্ডেন গার্ডেন করে দিলি রে। আহা। আচ্ছা শোন, শুধু টিটির খেয়ালটা রাখিস কিন্তু, ধরা পড়লে কিন্তু 500 টাকা ফাইন। সবাই প্রায় একসাথেই বলে ওঠে, আরে সামলে নেবো, সেসব সামলে নেওয়া যাবে, চল চল। রাত প্রায় 2:45। আকাশটা দেখলে বোঝা যাচ্ছে আগামীকাল পূর্ণিমা হবে। ট্রেনটা থামে বালিপুর স্টেশনে। অবশ্য থামে বলা ভুল, কারণ ট্রেনটা শুধু নিজের গতিটা একটু কমিয়েছিল। দেখে মনে হচ্ছিল যে ট্রেনটা যেন এই স্টেশনে থামতেই চায় না। ট্রেনটা গতি কমিয়ে মিনিট 2ও অপেক্ষা করেনি, আবারও গতি বাড়িয়ে ছুটে চলে তার পরবর্তী গন্তব্যের দিকে। ট্রেনের বিকট আওয়াজ স্টেশনে রাতের থমথমে পরিবেশকে প্রভাবিত করতে পারেনি। রাত দুপুরের এই শিরশিরেনি পরিবেশ যেন বালিপুরে আসা অতিথিদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কি আশ্চর্য, ট্রেনটা একটু থামলো না পর্যন্ত, যেন বড্ড তাড়াহুড়ো তার এই স্টেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার। তাই তো দেখলাম। ওফ, অসিত ভাগ্যিস জেগেছিল। তা যা বলেছিস, তবে আজ যা গরম ছিল রে, উফ, ঘাম ছুটিয়ে দিল একেবারে। আচ্ছা, স্টেশনটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে না? ওরে ভাই, এটা তুই গাঁয়ে এসেছিস, এখানকার আবহাওয়া শহরের মতো নয়। তুই একদম ঠিক বলেছিস। এ কি রে, স্টেশনের অবস্থা দেখে তো মনে হচ্ছে যেন কোনো প্রাগৈতিহাসিক যুগে পৌঁছে গেছি। ঠিকই বলেছিস ভাই। স্টেশনটা কেমন যেন একটা আলো আঁধারিতে ঘেরা। গোটা স্টেশন জুড়ে একটাই ল্যাম্পপোস্টের আলো, সেটাও মাঝে মধ্যে ফ্ল্যাকচুয়েট করে দপদপ করছে। কোনো ওয়েটিং রুম নেই, আর স্টেশন মাস্টারের ঘরটা দেখ কেমন ভাঙা চোরা, যেন বহুকাল মেরামত হয়নি। তোরা কিন্তু বেশি ভাবছিস, ভুলে যাচ্ছিস কেন এটা একটা গ্রাম। আর গ্রামের কটা লোকই বা গ্রাম ছেড়ে শহরে বা অন্য কোথাও যায় বলতো? আর তাছাড়া এখন দেখ, রাত 2:45 বাজছে। হ্যাঁ, স্টেশনে যে এই আলোটা জ্বলছে এটাই যথেষ্ট আমাদের জন্য। আর তাছাড়া একবার ভেবে দেখ, এক্সকারশন করার মতো যোগ্য জায়গা কিন্তু এটা। হ্যাঁ, একটু থেমে অসিত ইয়ার্কির সুরে বলে, তা এই আলো আধারি পরিবেশ দেখে কি পঞ্চস্কন্ধ ভয় পেল নাকি? অসিতের কথা শুনে শৈবাল বুক ঠুকে বলে, ভয় কাকে বলে তা এই শর্মা জানে না। কি বল বিভাস? একদম কারেক্ট। আচ্ছা, এবার চল স্টেশন মাস্টারের ঘরের দিকে এগোই। দেখি যদি রাত্রিটুকু স্টেশনে কাটানোর কোনো ব্যবস্থা করা যেতে পারে। সকালে না হয় গায়ের দিকে যাওয়া যাবে। অসিত বন্ধুদের পেছনে লাগার সুযোগ ছাড়তে চায় না। ও বলে ওঠে, তবে আমি কিন্তু শুনেছি রাত বেড়েতে তেনাদের আনাগোনা বেড়ে যায়। আর এই স্টেশনের যে অবস্থা, তাতে এখানেও যে তেনারা থাকবেন সেই ব্যাপারে কিন্তু আমি দৃঢ় নিশ্চিত। হ্যাঁ, তাহলে তো ভালোই হলো, জ্যান্ত থাকতে থাকতে মৃত লোকের দর্শন হয়ে যাবে একবার। এখন চল আসল ভূতের খোঁজ নিয়ে গিয়ে। আসল ভূত মানে? আরে আসল ভূত মানে স্টেশন মাস্টার রে। এই রকম পরিবেশে যে থাকে সে কি আর ভূতের থেকে কোনো অংশে কম হতে পারে? তা যা বলেছিস, একদম খাঁটি কথা। আচ্ছা চল দেখি আসল ভূতের দেখা মেলে কিনা। পঞ্চস্কন্ধ হাসতে হাসতে স্টেশন মাস্টারের ঘরের দিকে এগোয়। স্টেশনের কোণার দিকে স্টেশন মাস্টারের ঘর। দরজায় বার দুয়েক টোকা দিতেই দরজাটা নিজে থেকেই একটা অস্বস্তিকর আওয়াজ করে খুলে যায়। ঘরের ভেতরের পরিবেশটা খুব একটা স্পষ্ট নয়, তবে
আবছা আবছা বোঝা যাচ্ছে যে একজন লোক আতশোয়া হয়ে আছে। ঘরের ভেতর থেকে আওয়াজ আসে। কে? লোকটির গলাটা বড় অদ্ভুত শোনায়, মনে হচ্ছে যেন বহু দূর থেকে কথাটা বলছে, আর গলাটাও কেমন যেন খ্যান খ্যানে। আগে আমরা এইমাত্র ট্রেন থেকে নামলাম, এখানে কি রাতটুকুন কাটানোর ব্যবস্থা হবে? ভেতর থেকে আবার আওয়াজ আসে। ওই বাইরে একটা শেডের তলা কয়টা বেঞ্চ আছে, ওখানে বসতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। অসিতরা ঘরের সামনে থেকে সরে এসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। দেখলি স্টেশন মাস্টারের গলাটা কেমন যেন অস্বাভাবিক রকম না? আর ঘরটাও যেন অতিরিক্ত অন্ধকার। যাক, ভালোই হলো তাহলে। থাকতে থাকতেই তোর আসল ভূতের সঙ্গে সাক্ষাৎটা হয়ে গেল। শৈবালকে উদ্দেশ্য করে হাসতে হাসতে সৌমিত বলে ওঠে। অসিতরা স্টেশন মাস্টারের ঘর থেকে বেরোতেই ঘর লাগোয়া বাথরুমের দরজা খুলে বেরিয়ে আসে একটা লোক। লোকটি বলে, উফ, আর ভাল লাগে না। কবে যে এখান থেকে নিস্তার পাবো কে জানে। সামান্য কটা টাকার জন্যই নীরব পুরীতে থাকতে হচ্ছে। এখানে তো ট্রেনও থামে না। কতবার যে এখান থেকে ট্রান্সফারের আর্জি জানালাম, কিছুই তো হলো না। বলে নাকি চিঠি পৌঁছায়নি। এবার আমি নিজে গিয়ে আর্জি জানিয়ে আসবো। কথাগুলো বলতে বলতে ঘরের আলোটা জ্বালানোর 2-3 বার নিষ্ফল চেষ্টার পর বিরক্তিতে লোকটা বলে ওঠে, দোষ, শালা আবার লাইটটা গেছে। এই বলে আরো একবার সুইচটা টিপতেই ঘরটা ঝলমলিয়ে ওঠে আলোয়। ঘরে একটা ছোট বিছানা, একটা টেবিল এবং একটা বসার চেয়ার। টেবিলের এক কোণে একটা টেলিফোন, চেয়ারটার পাশে একটা সুটকেস। ভোরের ট্রেনেই বেরিয়ে যাব, এখন আর ঘুমাবো না। পাছে ট্রেনটা যদি মিস হয়ে যায়। কথাটা বলেই সুটকেসটা হাতে নিয়ে লোকটি ঘর থেকে বেরোতে উদ্যত হলেই গলায় একটা চরম ফাঁস অনুভব করে। একটু শ্বাস নেওয়ার জন্য ছটফটিয়ে ওঠে সে। 2 হাত দিয়ে গলার ফাঁসটাকে আলগা করার প্রাণপণ চেষ্টা করে লোকটি, কিন্তু যতই ফাঁসটা আলগা করার জন্য লোকটি জোর দেয়, ততই ফাঁসটা গলার আশেপাশে আরো চেপে বসে। চোখ দুটো ঠেলে বেরিয়ে আসে। ফাঁসটা আরো সেঁটে বসে গলায়। কিছুক্ষণ ছটফটানির পর নিথর হয়ে যায় লোকটির দেহ। ঘরে শোনা যায় একটা মৃদু অট্টহাসি। কেউ এখান থেকে যেতে পারবি না, কেউ না। এখানে আসা যায়, এখান থেকে ফেরা যায় না, কখনোই না। স্টেশন শেডের নিচে রাখা বেঞ্চগুলোতে বসতে বসতে বিভাস বলে, আচ্ছা, খেয়াল করলি ঘরের ভেতরটা কিরকম ঠান্ডা ঠান্ডা ছিল না? হ্যাঁ, ঠিক বলেছিস। অথচ বাইরে দেখ কেমন ভ্যাপসা গরম। দেখতে গেলে একদিকে ভালোই হলো, এই ঠান্ডা গরমের ধোঁয়াশা নিয়েই এক্সকারশনের প্রথম দিন কিন্তু বেশ শুরু হলো। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছিস। আচ্ছা, চল কিছুক্ষণ গড়িয়ে নেওয়া যাক। সকাল হতেও তো বেশি সময় নেই। 5 জন তখন 2-3টে বেঞ্চে ভাগাভাগি করে শুয়ে পড়ল। রাত শেষ হতে তখনও কিছুটা বাকি। 5 জন তখন একজন আরেকজনের গায়ে এলিয়ে পড়ে ঘুমিয়ে আছে। হঠাৎ মৃণালের খুব শীত অনুভব হয়, যেন হিমশীতল বাতাস তাকে ঘিরে ধরেছে। ঘুম ঘুম চোখে তাকিয়ে সে দেখে যে স্টেশনের বেঞ্চে সে একাই শুয়ে আছে, পাশে তার বন্ধুরা নেই। ঝটকা মেরে মৃণাল সোজা হয়ে বসে। এদিক ওদিক তাকাতে তাকাতে বন্ধুদের নাম ধরে ডাকতে থাকে। স্টেশনের চারিদিকে ঘুরে ঘুরে বন্ধুদের নাম ধরে ডাকতে ডাকতে হঠাৎ সামনের দিকে তাকাতেই মৃণাল মোহগ্রস্ত হয়ে পড়ে। চোখ বিস্ফারিত, দৃষ্টি নিশ্চল, হাত দুটো ঝুলে পড়েছে, শরীরটা সামনের দিকে ঝুঁকে আছে। ভারী ভারী পা ফেলে মৃণাল এগিয়ে যায় সামনের দিকে।
ভোরের শুরুতেই অসিতের ঘুমটা ভেঙে যায়। বন্ধুরা সব এদিক ওদিক ছড়িয়ে ঘুমোচ্ছে। ওদের অবস্থা দেখে হাসি পায় অসিতের। পেটে সইবে না, ভুলভাল জিনিস খাবে এরা। দেখো এখন কেমনভাবে সব ঘুমাচ্ছে। হঠাৎ অসিত লক্ষ্য করে মৃণালকে কোথাও দেখা যাচ্ছে না। তাড়াতাড়ি সে উঠে সব দিকে মৃণালকে খুঁজতে থাকে। মৃণাল, এই মৃণাল! খুঁজতে খুঁজতে এক জায়গায় অসিতের চোখ আটকে যায়। মৃণাল রেল লাইনের ওপর মোহগ্রস্তের মতো হেঁটে যাচ্ছে। অসিত দৌড়ে গিয়ে চিৎকার করে মৃণালকে ডাকতে থাকে, কিন্তু অসিতের চিৎকার মৃণালের কানে যায় না। ঠিক এমন সময় অসিতের কানে আসে ট্রেনের হর্ন। সামনের দিকে ঘাটটা উঁচু করে তাকিয়ে দেখে দৈত্যের গতিতে ছুটে আসছে তিরুবল্লী এক্সপ্রেস। এই ট্রেনটা বালিপুর স্টেশনে দাঁড়ায় না। মৃণাল তখনও হেঁটে চলেছে রেল ট্র্যাকের ওপর দিয়ে। অসিত এবার মৃণালের দিকে ছুটতে থাকে। ওদিক থেকে এক্সপ্রেস ট্রেনটি ছুটে আসছে মৃণালের মৃত্যুর পরোয়ানা নিয়ে। মৃণাল তখনও অসিতের থেকে কিছুটা দূরে। অসিত এবার সর্বশক্তি লাগিয়ে ছুটে মৃণালের হাত ধরে হ্যাচকা টান দিয়ে রেল ট্র্যাক থেকে সরিয়ে নেয়। প্রায় সাথে সাথেই এক্সপ্রেস ট্রেনটিও ভূ আওয়াজ তুলে প্রচণ্ড গতিতে অসিতের কাছ ঘেঁষে বেরিয়ে যায়। অসিতের হ্যাচকা টান খেয়ে মৃণালের হুঁশ ফেরে। আমি আমি এখানে কি করছি? সেই প্রশ্নটা তো আমার তোকে করা উচিত। আমার তো কিছুই মনে নেই রে অসিত। আচ্ছা ঠিক আছে, এত ভাবিস না। গতকাল হয়তো একটু বেশিই খেয়ে নিয়েছিলিস, এটা হয়তো তারই পরিণতি। হয়তো। চল যাওয়া যাক। চল। সকাল হতেই 5 বন্ধু গ্রামের পথে হাঁটা দিল। স্টেশন ছেড়ে বেরোনোর আগে ওরা একবার স্টেশন মাস্টারের ঘরে গিয়েছিল, কিন্তু ঘরে তখন কেউ ছিল না। গতরাত পর্যন্ত যে একটা মানুষ এই ঘরে ছিল তার কোনো চিহ্ন মাত্র সেখানে নেই। পুরো ঘর খাঁ খাঁ করছে। ওরা ভারী অবাক হয়। স্টেশন মাস্টারকে কোথাও খুঁজে না পেয়ে তারা নিজেদের ব্যাগ নিয়ে গ্রামের পথে হাঁটা দেয়। গ্রামের দিকে যেতে যেতে সৌমিত বলে, এটা 90 দশকের কোনো গ্রাম না সেই 60-এর দশকের গ্রাম, তা ঠিক বোঝা যাচ্ছে না। কেন বলতো হঠাৎ এই রকম মনে হওয়ার কারণ? চারিদিকে তাকিয়ে দেখ কেমন শুনশান। গ্রাম কি কখনো এতটা শুনশান হয়? আর রাস্তাটা দেখ, কি বড় বড় কাঁকড় ছড়ানো। বেসামাল হয়ে পড়ে গেলেই ছড়ে কেটে একবারে একাকার হবে। আর এতক্ষণ ধরে হাঁটছি, অথচ একটা মানুষ তো দূরের কথা, গরু ছাগল কিছুই দেখতে পেলাম না। কারণ এই গ্রামে বসতি অত্যন্ত কম। এদের যা খাদ্য চাহিদা থাকে তা এরা নিজেদের ক্ষেত থেকেই জোগান করে নিতে পারে। অন্য গ্রামের সাথে এই গ্রামের মানুষরা খুব একটা মেলামেশা করে না। কিন্তু কেন করে না তা আমার কিন্তু জানা নেই। এটা এখানে আসার আগে আমি খোঁজ নিয়েছিলাম। মূলত এই গ্রাম সম্পর্কে সবিস্তার বর্ণনা নেওয়াই আমার এবারের প্রজেক্ট। বলতে বলতে কিছু একটা লক্ষ্য করে শৈবাল বলে, এই মৃণাল, তুই চুপচাপ কেন রে? এমন গোমরা মুখ হয়ে হাঁটছিস যে, কি হয়েছে তোর? আরে কিছু না রে, এমনি ওই একটু ক্লান্ত লাগছে তাই আর কি। বেশ কিছুটা পথ হাঁটার পর হঠাৎ এক গ্রামবাসীর দেখা পেল তারা। ও ভাই, শুনছেন? ও ভাই, হ্যাঁ আপনাকে ডাকছি, আপনাকে। লোকটির চোখে মুখে অবাকের ছোঁয়া, যেন অবিশ্বাস্য কিছু দেখেছে সে। অসিতের লোকটির ব্যবহারে কিছুটা ভ্রু কুঁচকে গেলেও স্বাভাবিক সুরেই বলে, আচ্ছা এই জনার্দন দাসের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? লোকটি কোনো কথা না বলে আঙুল তুলে জনার্দন দাসের বাড়ি যাওয়ার রাস্তাটা দেখিয়ে দেয়। লোকটির দেখানো পথে যেতে যেতে বিভাস বলে, লোকটা কিরম যেন, তাই না? গ্রামের মানুষ তো শুনেছি আপ্যায়নশীল হয়, আর এ তো পুরো উল্টো। আচ্ছা ঠিক আছে, বাদ দে সব। এই ভাই অসিত, তোর ওই জনার্দন দাসের বাড়িতে খাবার দাবার দুটো পাবো তো? মায়েরই বলছি, এই পেটের ভেতরে ছুঁচো ইঁদুরগুলো না এবার কিন্তু বেরিয়ে আসতে চাইছে। হ্যাঁ রে হ্যাঁ, খাবার দাবার থাকার জায়গা সব পাবি। জনার্দন দাস হলো এই বালিপুর গ্রামের হর্তাকর্তা বিধাতা, মানে গ্রাম প্রধান যাকে বলে।
আমি এখানে আসার আগে তাকে চিঠি পাঠিয়েছিলাম। যাক বাবা, বাঁচা গেল। খুব খিদে পেয়েছে কিন্তু। কথা বলতে বলতে তারা যখন গ্রামের প্রধান জনার্দন দাসের বাড়িতে উপস্থিত হয়, তখন সূর্যদেবতা আলমোড়া ভেঙে নিজের কাজে নেমে পড়েছেন। বাড়ির সদর দরজা খোলাই ছিল। অসিত বাড়ির ভেতরে প্রবেশ করে গলাটা একটু ঝেড়ে নিয়ে একটু জোরে বলে ওঠে, বাড়িতে কি কেউ আছেন? কে? আগে আমি অসিত রায়। আমি কলকাতা থেকে আসছি। আমি আসার আগে আপনাকে চিঠি দিয়েছিলাম। আপনি কি সেই চিঠি পেয়েছেন? অসিতের কণ্ঠস্বর শুনে জনার্দন দাস ঘর থেকে বেরিয়ে এসে মুখ বন্ধ করে হালকা হেসে বলেন, আরে এখানে মাসে একবার চিঠি আসে, তাও ওই স্টেশনের যে পোস্ট বক্সটা আছে সেখানে এসে জমা পড়ে। গ্রামের কেউ যদি কোনো কাজে সেদিকে যায় তখন চিঠিগুলো নিয়ে আসে। আসলে এখানে কারোর চিঠি পাঠানোর মতো কোনো মানুষ নেই তো, তাই গ্রামে কোনো পোস্টমাস্টারও নেই। আপনারা দেখছি সমস্ত ধরনের যোগাযোগ থেকেই বিচ্ছিন্ন। কথাটা শুনে বৃদ্ধ জনার্দন দাসের অভিব্যক্তিতে পরিবর্তন হয়, কিন্তু সঙ্গে সঙ্গেই হালকা হেসে তিনি বলেন, হ্যাঁ, তা ঠিক বলেছেন। আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। কাল রাত থেকে তো নিশ্চয়ই পেটে কিছু পড়েনি। আসুন, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবেন। আসুন আসুন। আপনি কিভাবে জানলেন আমরা গতকাল রাত্রে এসেছি? বৃদ্ধ জনার্দন হাঁটতে হাঁটতে পিছন ফিরে আলতো হেসে বলে, দিনের বেলায় এই বালিপুর স্টেশনে কোনো ট্রেন থামে না। সপ্তাহে একটাই ট্রেন এখানে থামে, তাও ওই 2 মিনিটের কম সময়ের জন্য। আপনারা যে অত রাতে ট্রেন থেকে ঠিকঠাক নামতে পেরেছেন এই অনেক। আসুন আসুন, বাকি কথা খেয়ে নিয়ে বলবেন। আসুন। তারপর ভেতরের দিকে যেতে যেতে জনার্দন দাস বলেন, কই গো গিন্নি, দেখো অতিথি এসেছে, একটু জল খাবারের ব্যবস্থা করো। অসিতরা কাঁধের ব্যাগটা রেখে বাড়ির ভেতরের কলপার থেকে হাত মুখ ধুয়ে এলো। জনার্দন দাস আপ্যায়ন করে ওদের খেতে বসালেন। জনার্দনের স্ত্রী খাবার পরিবেশন করলেন। গরম গরম রুটি, সবজি, বেগুন ভাজা আর আদা তেজপাতা দিয়ে কড়া লিকারের বানানো দুধ চা। জনার্দন বাবু অবশ্য শুধু চা নিলেন। খিদের পেটে গরম খাবার দেখে অসিতদের খিদে যেন 3 গুণ বেড়ে গেল। জনার্দনের স্ত্রী একে একে সবাইকে খাবার পরিবেশন করছিলেন। হঠাৎ খাবারের প্লেটের দিকে তাকিয়ে মৃণাল তারস্বরে চিৎকার করে ওঠে। কাঁপা কাঁপা আঙুলের ইশারায় মৃণাল জনার্দনের স্ত্রীর দিকে নির্দেশ করে। সবাই দেখে পরনের কাপড়ের ফাঁক দিয়ে দৃশ্যমান হচ্ছে জনার্দনের স্ত্রীর ভয়ঙ্কর আতপোড়া হাত। মৃণালকে ভয় পেতে দেখে জনার্দন বলে ওঠেন, একটা ভয়াবহ দুর্ঘটনায় আমার স্ত্রীর হাতটা এভাবে পুড়ে গেছে। প্রায় সাথে সাথে সৌমিত বলে ওঠে, আমি আমার বন্ধুর তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে ও খুব ক্লান্ত, তাই হয়তো আচমকা এরকম কিছু দেখে। সৌমিতকে কথাটা শেষ করতে না দিয়েই জনার্দন বলেন, না না না, ঠিক আছে, এমন দৃশ্য দেখলে তো যে কেউ ভয়ই পাবে। খেতে খেতে অসিত জনার্দনকে এখানে আসার কারণটা বলে, তবে তমগ্ন সান্যালের কথাটা চেপে যায়। অসিতের কথা শুনে জনার্দন দাস বলেন, সবই তো বুঝলাম, কিন্তু আপনারা থাকবেন কোথায়? আমার এ বাড়িতে তো শুধু 2টো ঘর, একটায় আমরা থাকি আর একটা বন্ধ অনেক দিন। অবশ্য এক কাজ করা যায়, আমাদের এই বাড়িটার পিছনে 2 কামরার একটা বাড়ি আছে, ফাঁকা বাড়ি। ওখানে ওটা যার জন্য বানানো হয়েছিল সে তো কখনো সেখানে থাকেনি। তবে আপনারা সেখানে থাকতে পারেন, কোনো অসুবিধা হবে না। খাবারেরও চিন্তা করবেন না, খাবার এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে। খাওয়া শেষে কাঁধে ব্যাগটা নিতে নিতে অসিত বলে, আচ্ছা,
এই রক্তমুখী চাঁদ কখন দেখা যায়? ও তো প্রকৃতির খেলা বাবু। প্রকৃতির যখন মর্জি হবে তখন রক্তমুখী চাঁদের দেখা পাওয়া যায়। এবার প্রকৃতির কখন মর্জি হবে তা বলা মুশকিল। সেদিনের মতো অসিতরা জনার্দন দাসের থেকে বিদায় নিয়ে পেছনের ফাঁকা বাড়িটায় ওঠে। বাড়িটায় আসার সময় অসিত লক্ষ্য করল কিছু গ্রামবাসী হাঁ করে ওদের দিকে তাকিয়ে আছে আর নিজেদের মধ্যে কিছু বলা বলি করছে। অসিতের সাংবাদিক মন ভেলকি নিয়ে বলে, এখানে নিশ্চয়ই কিছু খবর পাওয়া যাবে। বৃদ্ধ জনার্দন চাবি নিয়ে পথ দেখাতে সঙ্গে এসেছিলেন। ঘরে তালা খুলে ঢুকে অসিতরা দেখে দুটো ঘরে দুটো খাট, একটা বসার জন্য চৌকি, খাট দুটোর পাশে একটা করে ছোট টেবিল আর ছোট্ট একটা টুলও রাখা আছে। আরে বাস, হে যে একদম টিপটপ ঘর যে। হ্যাঁ, তা যা বলেছিস, একদম টিপটপ ঘর। অসিত সবাইকে তাড়া দিতে দিতে বলে, আচ্ছা চল, এবার এক এক করে সবাই গিয়ে স্নানটা সেরে নি। তোরা স্নানটা সেরে নে, আমি এক্ষুনি আসছি। আর শোন, আমি এসে যেন বাথরুম ফাঁকা পাই। হ্যাঁ, কথাটা বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায়। অসিত বেরিয়ে এসে দেখে ওই গ্রামবাসীরা তখনও সেখানে দাঁড়িয়ে আছে। সে চট করে তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করে, আপনারা এত অদ্ভুতভাবে আমাদের দিকে তাকিয়ে আছেন কেন? আগে কখনো শহরের মানুষ দেখেননি বুঝি? শেষের কথাটা অসিত ইচ্ছে করেই একটু খোঁচা দিয়ে বলল এবং তাতে কাজও হলো। আপনারা শহরে থাকেন বলে নিজেদের সাংঘাতিক শিক্ষিত ভাবেন, হ্যাঁ? তাই খোঁজ খবর না নিয়ে যেখানে সেখানে চলে আসেন। একবারও ভাববেন না যে এর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে? কেন, কি হবে? আর কোন ফলের কথা বলছেন? সে যখন সময় আসবে তখনই জানতে পারবেন। আর সেই সময় আসা পর্যন্ত মুখের হাসিটা থাকলে হয়। কথাটা বলেই গট গট করে তারা সেখান থেকে চলে যায়। অসিত ফিরে আসে। জনার্দন দাসের বাড়িতে খাওয়া দাওয়া সেরে কথা বলে বেরোতে বেরোতেই অনেকটাই দেরি হয়েছিল। তবে সকালের ভরপেট খাওয়া, কুয়োর ঠান্ডা ঠান্ডা জলে স্নান করা আর অসম্ভব ক্লান্তির দরুন অসিতরা সবাই যে যার মতো অঘরে ঘুমিয়ে পড়ে। ঘড়িতে তখন কটা বাজে জানা নেই। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হয়। ভেতরে তখনও সবাই গভীর ঘুমে মগ্ন। কড়া নাড়ার শব্দে মৃণালের ঘুমটা ভেঙে যায়। চোখ কচলাতে কচলাতে সে উঠে বসে বিছানায়। ঘরের ভেতরটা তখন অন্ধকারের আবছা চাদরে ঢেকে আছে। এতক্ষণ ঘুমানোর ফলে মৃণালের চট করে কিছু মনে পড়ে না। একটু পরে সব ধীরে ধীরে স্বাভাবিক হয়। আবারও কড়া নাড়ার শব্দ। আবছা অন্ধকারে মৃণাল দেখতে পায় বন্ধুরা সব ঘুমিয়ে কাদা। ঘরটা অন্ধকার থাকায় হাত ঘড়িটায় কটা বাজে তা বোঝা যাচ্ছে না। দরজার কড়াটা আবার বেজে ওঠে, এবার একটু জোরে। আন্দাজে হাতড়ে হাতড়ে মৃণাল উঠে দরজাটা খুলতেই দেখে জনার্দনের স্ত্রী হাতে হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে আছেন। এই নাও, এটা ঘরে রেখে দাও। এখানে তো ইলেকট্রিক আলো নেই, এই হ্যারিকেনের আলোই একমাত্র ভরসা। আমি একটু পরে এসে তোমাদের রাতের খাবার দিয়ে যাচ্ছি। ইয়ে মানে সকালের ওই রকম ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করবেন। না না, ঠিক আছে ঠিক আছে। ও, আমি কিছু মনে করিনি। কথাগুলো বলে পিছনে ফিরে তিনি হাঁটা দিলেও আবার মৃণালের দিকে ঘুরে বললেন, রাত বিরেতে একা একা কোথাও বেরিও না যেন। বাইরে যেতে হলে কাউকে সঙ্গে নিয়ে যেও, একা নয়। মৃণাল ভদ্রমহিলার কথায় একটু বিরক্ত হলেও মুখে কিছু না বলে শুধু মৃদু ঘাড় নাড়ে। ভদ্রমহিলা চলে যেতেই মৃণাল হ্যারিকেনটা ঘরের ভেতরে এনে টেবিলটার ওপরে রাখে। হ্যারিকেনের আলোয় ঘরটা বেশ আলো আলো হয়ে উঠেছে। খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে মোলায়েম বাতাস আসছে। সারাদিন গরমের পর এইটুকু বাতাস যেন প্রাণ জুড়িয়ে দিল।
মৃণাল ঘরের জানলাটা খুলে দিল। আজ পূর্ণিমা, পশ্চিম আকাশে রূপসী রূপলি চাঁদ। চাঁদের আশেপাশে কিছু মেঘ জমা হয়েছে। চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে মৃণাল কেমন যেন একটা মোহগ্রস্তের মতো হয়ে পড়ল। কোনো এক অজানা কারণে মৃণাল সম্মোহিত ব্যক্তির মতো নিঃশব্দে বেরিয়ে যায় ঘর থেকে। কিছুক্ষণ পর বিবাসের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে ঘরে হ্যারিকেন জ্বলছে, জানলাটা খোলা। জানলা দিয়ে ঘরে ছড়িয়ে পড়ছে রূপলি চাঁদের আলো। ঘরের চারিদিকে তাকিয়ে সে দেখে তার বন্ধুরা ঘুমিয়ে থাকলেও মৃণাল ঘরে নেই। ঘরের দরজাটাও হাট করে খোলা। এ কি, এই অচেনা অজানা জায়গায় অসময়ে মৃণালটা কোথায় গেল? কথাটা ভাবা মাত্র সে বাকি বন্ধুদের ডেকে তোলে। মৃণালের কথা বলতেই সবাই হ্যারিকেনটা হাতে নিয়ে মৃণালকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খুঁজেও তারা মৃণালকে কোথাও পায় না। মৃণাল সম্মোহিতের মতো হাঁটতে হাঁটতে চলে আসে গ্রামের সীমানা ঘেঁষা নদীর পাড়ে। বিশাল নদীটি হঠাৎই উচ্ছ্বাসে মেতে ওঠে। নদীর জলে হঠাৎ যেন সৃষ্টি হয় দুরন্ত গতি। মাঝে মাঝে দেখা যায় গভীর ঘূর্ণাবর্ত। সম্মোহিত মৃণালের কানে কানে কেউ খ্যাস খ্যাসে গলায় ফিসফিসিয়ে বলে, এই তো আর একটু এগুলেই তোর মুক্তি। এক পা করে মৃণাল এগিয়ে আসে ওই উত্তাল নদীর ধারে। শেষে আরেকটা পা বাড়াতেই মৃণাল গড়িয়ে পড়ে নদীতে। সে সাঁতার জানে না। নদীতে পড়ে যেতেই তার ঘোর ভাঙে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জলের ওপর হাত পা চালালেও ওই উত্তাল জলস্রোতে তলিয়ে যেতে মৃণালের বেশি সময় লাগল না। গভীর নদীটির জলের তলায় তলিয়ে যাওয়ার শেষ মুহূর্তে সে চিৎকার করে বলে, শৈবাল বাঁচা! জলের ওই প্রচণ্ড আবর্তে মৃণাল তলিয়ে যাওয়া মাত্রই নদীটি একদম শান্ত, স্বাভাবিক হয়ে যায়। একটু আগেই যে নদীটি আগ্রাসী হয়েছিল, এখন সেই নদীটি কেমন শান্ত সলিলা। নদীটিকে দেখে মনে হচ্ছে বহু দিনের ক্ষুধার্ত কেউ বহু প্রতীক্ষিত গ্রাস পেয়ে তৃপ্ত হয়েছে। আকাশের রূপলি চাঁদ তখন পরিণত হয়েছে রক্তবর্ণায়। অসিতরা যখন মৃণালকে খুঁজছিল, তখন শৈবালের কানে ভেসে আসে মৃণালের কণ্ঠস্বর। শৈবাল কেমন একটা আতঙ্ক ভরা স্বরে বলে, ওই দেখ, শুনছিস? মৃণালের গলা। ও নিশ্চয়ই কোনো বিপদে আছে, সাহায্য চাইছে আমাদের থেকে। মৃণালের গলা? কই? আমি নিশ্চিত ওটাই মৃণালের গলা। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। চল একটু গিয়ে দেখি ওদিকে। ওদেরকে এভাবে রাতের অন্ধকারে কিছু খুঁজতে দেখে জনার্দন দাস লম্ফ হাতে এগিয়ে আসে তাদের দিকে। বাবুরা, কি হলো? কি খুঁজছেন? আমাদের বন্ধু মৃণাল, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাচ্ছেন না মানে? চলুন তো দেখি। খুঁজতে খুঁজতে তারা নদীর ধারে উপস্থিত হয়। নদীর দিকে অসিতরা এগোতেই জনার্দন বলেন, রাতে নদীর দিকে যাবেন না, পা হড়কে নিচে পড়ে গেলেই বিপদ। এই নদী খুব গভীর। আমার মনে হয় না যে মৃণাল এই দিকে আসবে, সে তো সাঁতার জানে না। তাহলে তো বাবু আর একটা জায়গায় আছে, দক্ষিণের জঙ্গল। কিন্তু এত রাতে কি সেখানে যাবেন? আমরা এতজন আছি, একবার দেখিয়ে আসি, মনটা তাহলে শান্ত হবে। কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরেও অসিতরা মৃণালকে কোথাও খুঁজে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসে। একটু পরেই জনার্দন দাসের স্ত্রী রাতের খাবার দিয়ে যায়। মৃণালের জন্য দুশ্চিন্তায় তাদের মুখে খাবার ওঠে না। দেখ, না খেয়ে তো আর চিন্তা করা যাবে না। তাছাড়া মৃণাল সমজদার ছেলে, আর ডাকাবুকুও বটে। হয়তো চাঁদের আলোয় গ্রাম ঘুরতে বেরিয়ে গেছে। দেখবি কাল সকাল হলেই সে চলে আসবে। আর এরকম ঘটনা তো সে আগেও করেছে, মনে নেই সেবার দীঘার ঘটনাটা? ঠিক বলেছিস, ব্যাটাটা একবার আসুক,
এবার থেকে দড়ি দিয়ে একেবারে বেঁধে রাখবো ওকে। নিজে শুধু আনন্দ করবে আর বাকিদেরকে চিন্তায় রাখবে না। অসিত আর শৈবালের কথায় বাকিরা কিছুটা হলেও নিশ্চিন্ত হয়ে খাবারটা খেয়ে নিয়ে শুয়ে পড়ে। রাত তখন কটা কে জানে। একটা ভীষণ অস্বস্তি হওয়ায় শৈবালের ঘুমটা ভেঙে যায়। সে উঠে বসে বিছানায়। ভীষণ জল তেষ্টা পায় শৈবালের। পাশে তাকিয়ে দেখে সৌমিত গভীর ঘুমে মগ্ন। ঘরের এক কোণে একটা কুঁজোতে জল রাখা আছে, আর কুঁজোর ওপরে একটা মাটির গ্লাস উপুড় করে রাখা রয়েছে। শৈবাল গ্লাসটা নিয়ে কুঁজো থেকে জল গড়িয়ে যেই মাত্র জলটা মুখে দেবে তখনই সে প্রচণ্ড চমকে ওঠে এবং উত্তেজনার চোটে হাত থেকে গ্লাসটা পড়ে যায়। শৈবাল দেখে সামনে মৃণাল দাঁড়িয়ে রয়েছে। সম্পূর্ণ শরীর তার ভেজা, মাথা থেকে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ছে। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। এ কি মৃণাল, তোর এই অবস্থা কি করে হলো? আর আর তুই এই বন্ধ করে ঢুকলি কি করে? তোকে তো কত করে ডাকলাম, তুই তো আসলি না, তাই আমি চলে এলাম তোকে নিতে। হ্যাঁ, আমাকে নিতে মানে? ফ্যাস ফ্যাসে গলায় মৃণাল হঠাৎ কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলে, বড় কষ্ট রে ওখানে, শ্বাস নিতে পারছি না, বড্ড একা লাগছে রে। চল না, চল না তুই আমার সাথে, চল। এবারও শৈবাল ঘাবড়ে যায়। ঘাবড়ে গিয়ে বলে, আর তুই কি বলছিস কি? না না না, আমি কোথাও যাব না। হঠাৎ কাঁদতে থাকা মৃণাল অদ্ভুত স্বরে হাসতে থাকে। কেটে কেটে বলে ওঠে, যেতে তো তোকে হবেই শৈবাল, যেতে তো তোকে হবেই। কেউ আটকাতে পারবে না, যেমনটা আমার যাওয়া কেউ আটকাতে পারেনি, তোকেও আটকাতে পারবে না। তেমন তোদের সবার যাওয়াটা কেউ আটকাতে পারবে না, কেউ না। এই বলতে বলতে মৃণালের চেহারায় পরিবর্তন হয়ে যায়। তার শরীর থেকে চামড়া মাংস সব ঝরে পড়তে লাগে। চোখ দুটো হয়ে যায় মণিহীন। মৃণালের শরীরটা তখন আকার নেয় বিভৎস এক অপকৃতিতে। সেই অপকৃতি দুহাত প্রসারিত করে শৈবালের গলা টিপে ধরে। শৈবাল দুহাত দিয়ে নিজেকে ছাড়ানোর যথাসম্ভব চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই নিজেকে ছাড়াতে পারে না। অপকৃতির সাঁড়াশির মতো আঙুলগুলো চেপে বসে শৈবালের গলার খাঁজে। একটু শ্বাস নেওয়ার জন্য ছটফট করে ওঠে শৈবাল। ছটফট করতে করতেই ঘুম থেকে জেগে ওঠে শৈবাল। এটা স্বপ্ন ছিল তাহলে? কথাটা ভাবতেই দরদর করে ঘামতে থাকে সে। পাশে তাকিয়ে দেখে সৌমিত ঘুমোচ্ছে। গলার কাজটা কেমন যেন জ্বালা জ্বালা করতে থাকে শৈবালে। মনে মনে সে ভাবে, থাক, সকালে দেখা যাবে, আপাতত এখন ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে যখন শৈবাল ওঠে তখন বাকিরা উঠে পড়েছিল, কিন্তু সবার চোখে মুখেই চিন্তার ছাপ। কারণটা অবশ্য কারোর অজানা নয়। মৃণালের অন্তর্ধান এখনো সমাধান হয়নি। শৈবাল উঠতেই জনার্দনের স্ত্রী চা মুড়ি দিয়ে যান। চা খেতে খেতে অসিত হঠাৎ চমকে উঠে বলে, এই শৈবাল, তোর গলায় ওটা কি হয়েছে রে? অসিতের কথা শুনে সকলে তখন শৈবালের গলার দিকে নজর দেয়। এই শৈবাল, তোর গলায় ওরকম দাগ কি করে হলো? শৈবাল মাথা নাড়িয়ে বোঝায় যে সে জানে না এ বিষয়। এমন সময় জনার্দন দাস দৌড়তে দৌড়তে আসে। বাবুরা, বাবুরা, শিগগিরই চলুন, ওদিকে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, শিগগিরই চলুন। এক অজানা আশঙ্কায় চারজন ছোটে জনার্দনের পিছু পিছু। ছুটতে ছুটতে তারা পৌঁছে যায় নদীর পাড়ে। নদীর পাড়ে ততক্ষণে জমা হয়েছে কিছু গ্রামবাসী। সবার লক্ষ্য এখন নদী পাড়ের পলি মাটির ঢিপিতে। গ্রামবাসীদের দৃষ্টিকে লক্ষ্য করে সবাই দেখে
পলিমাটির নিচে চাপা পড়ে আছে মৃণালের নিথর দেহ। ঢিপির ওপরে মৃণালের মাথা, চোখ বিস্ফারিত, দৃষ্টি নিশ্চল, মুখ হাঁ করা, যেন মারা যাওয়ার ঠিক আগে সে চিৎকার করে সাহায্য চাইছিল। অসিতরা গিয়ে মৃণালের মৃতদেহের ওপর ঝাপটে পড়ে। শৈবাল চিৎকার করে ওঠে, মৃণাল! এ কি হলো মৃণাল? অসিতদের হাহাকারে বোধহয় পাষাণেরও হৃদয় গলে যায়। সৌমিত কাঁদতে কাঁদতে লক্ষ্য করে এত বড় একটা ঘটনা ঘটার পরেও গ্রামবাসীদের চোখে মুখে কোনো চিন্তার বা কষ্টের ছাপ নেই। সৌমিত ভারী অবাক হয়। চিৎকার করে সে বলে, আমাদের বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে চিরকালের মতো, আর আপনারা আপনারা এরকম মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। যান, কেউ পুলিশকে খবর দিন। কিন্তু গ্রামবাসীরা কেউ কোনো কথা বলে না। সেই একই রকম মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, যেন তাদের কিছু আসে যায় না, যেন এটা যে হবেই তারা আগে থেকেই জানত। মৃণালের শোকে কাঁদতে কাঁদতে অসিতদের গলা ভেঙে যায়। ওরা যখন মৃণালের মর্মান্তিক মৃত্যুতে দিশেহারা, ঠিক তখনই পেছন থেকে জনার্দন দাসের শীতল কণ্ঠস্বর ওদের কানে আসে। জনার্দন বাবু বলেন, ওদেরকে কিছু বলে কোনো লাভ হবে না সৌমিত বাবু। ওদের আবেগ অনুভূতি অনেকদিন আগেই পাথর চাপা পড়ে গেছে। ওদের পেছনে অযথা সময় নষ্ট করবেন না। তার চেয়ে চলুন আপনাদের বন্ধুর দাহ কার্যের ব্যবস্থা করি। জনার্দন দাস কিছু না বলে নদী পাড়েই মৃণালের দাহ কার্যের ব্যবস্থা করতে থাকেন। সারাটা দিন অসিতদের মৃণালের শেষ কৃত্যের সমাধা করতে করতেই কেটে গেল। দিন শেষে ওরা ভারাক্রান্ত হৃদয়ে ঘরে ফিরে আসে। যখন সবাই ঘরে ঢোকে তখন সন্ধে গড়িয়ে রাত হয়েছে। চার বন্ধু তখন চূড়ান্ত বেসামাল, ক্লান্ত শরীর, অবসন্ন মন, আর তার ওপর প্রাণের বন্ধুকে হারানোর বেদনা, সব মিলিয়ে তারা প্রচণ্ড দুঃখ কাতর। বন্ধুকে স্মরণ করে চারজন তখনও চোখের জল ফেলে চলেছে। এমন সময় জনার্দন দাস একটা টিফিন ক্যারিয়ারে করে কিছু খাবার নিয়ে ঘরে ঢোকেন। বাবুরা, আসুন জনার্দন বাবু। সারাদিন যা গেল, এত শোকের মধ্যে কে আর বলি। কি সাংঘাতিক যে মানসিক যাতনার মধ্যে আপনারা আছেন তা হয়তো শুধু কল্পনাই করতে পারি আমি। আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই আমার কাছে নেই। একটু থেমে তিনি আবার বলেন, গ্রামের মানুষেরা আবেগ অনুভূতিহীন হয় না বাবুরা। আর যখন এই ধরনের দৃশ্য দেখা যায় তখন বুঝতে হবে যে এমন কিছু ঘটনা ঘটেছে যা তাদের আবেগ অনুভূতিগুলোকে চিরতরে শেষ করে দিয়েছে। অপরাধ নেবেন না জনার্দন বাবু। আসলে সকালে নদীর পাড়ে বন্ধুর ওই নিদারুণ দশা দেখে আমাদের কারোর মাথায় ঠিক ছিল না, তাই অমন করে কথা কাটাকাটি হলো আর কি। একটা গভীর শ্বাস ফেলে জনার্দন বলে, সারাদিন তো পেটে কিছু পড়েনি। এই সামান্য খাবারটুকু সবাই এক এক গাল করে খেয়ে নেবেন কেমন? জনার্দনের এহেন ব্যবহার দেখে চার বন্ধু খুব অবাক হয়ে গেল। সকালে জনার্দন বাবুর ব্যবহার আর এই এখনের জনার্দন বাবুর ব্যবহারের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। সৌমিত খুব লজ্জিত হল সকালের তার ব্যবহারের জন্য। টিফিন ক্যারিয়ারটা রেখে জনার্দন দাস চলে যেতেই বিভাস বলে, মানুষটাকে বোধহয় এখনো সঠিকভাবে আমরা চিনতে পারিনি। এরপর আর কথা হয় না চার বন্ধুর মধ্যে। শোকে জরাজীর্ণ চার বন্ধু মন থেকে না চাইলেও অল্প কিছু মুখে দিয়ে শুয়ে পড়ে। রাত তখন বেশ গভীর। এদিক ওদিক ছটফট করতে করতে শৈবালের ঘুমটা ভেঙে যায়। ঘরে জ্বলতে থাকা একটা মাত্র হ্যারিকেন হঠাৎ নিভে যায়। ঘরের পরিবেশটা কেমন যেন হিমশীতল বরফ ঘরের মতো হয়ে গেছে। ঘরটা
এতটা ঠান্ডা যে শৈবালের রীতিমতো কাঁপুনি ধরছে। ঘরের জানলাটা খোলাই ছিল। আজও রূপলি চাঁদকে দেখা যাচ্ছে কৃষ্ণ কালো অম্বরে। হঠাৎই আকাশের ওই রূপলি টিপের চারপাশে জমতে শুরু করে মেঘের আস্তরণ। শৈবাল উঠে বসে বিছানায়। মৃণালের কথা মনে হতেই চোখ দুটো তার ছলছলিয়ে ওঠে। হালকা ফোঁপানির শব্দ হয় তার মুখ থেকে। হঠাৎ শৈবালের মনে হয় কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। চকিতে পাশ ফিরে দেখে পাশের জায়গাটা ফাঁকা। গত পরশু পর্যন্ত এখানে মৃণাল শুয়েছিল। গতকাল সৌমিত থাকলেও আজ শৈবালের পাশে কেউ নেই। হঠাৎ খাটের পাশে রাখা ছোট্ট টুলটার ওপর অ্যালার্ম ঘড়িটা ঝনঝন করে বেজে ওঠে। এই অসময়ে আচমকা অ্যালার্ম ঘড়ি বেজে ওঠায় শৈবাল ভীষণভাবে চমকে ওঠে। ভয়ে তার মুখ থেকে একটা আলতো চিৎকার বেরিয়ে আসতে চায়। অ্যালার্মটা বন্ধ করতে গিয়ে শৈবাল দেখে রেডিয়াম অ্যালার্ম ঘড়িতে তখন সময় দেখাচ্ছে রাত 2:45। মনে মনে শৈবাল ভাবে, রাত 2:45? কিন্তু আমি তো এই সময়ের জন্য অ্যালার্ম সেট করিনি। তাহলে চাঁদের আলোটা জানলা দিয়ে আবছাভাবে পড়ছে সোজা সামনের দেওয়ালে। অ্যালার্ম বন্ধ করতেই শৈবাল উত্তেজনার চোটে হাঁপাতে থাকে। মাথার ঘামটা মুছে আবার শোবার জন্য উদ্যত হতেই শৈবাল দেখে সামনের দেওয়ালটায় কিছু ছায়া দেখা যাচ্ছে। চকিতে বসে সে জানলার দিকে তাকায়। না, সেখানে তো কেউ নেই। ধীরে ধীরে দেওয়ালে ছায়ার সংখ্যা বাড়তে থাকে। শৈবাল অজানা আতঙ্কে দরদর করে ঘামতে ঘামতে বিছানার এক কোণে কুঁকড়ে আসে। ধীরে ধীরে ছায়াগুলো সব একসাথে মিশে এক বৃহদাকার অমানবিক রূপ নেয়। আর সেই অমানবিক রূপ থেকে বেরিয়ে আসে দুটো মোটা লতা। লতাগুলো কিলবিল করতে করতে শৈবালের দিকে এগোতে থাকে। ভয়ে আতঙ্কে সিটকে থাকা শৈবালের মুখ থেকে বেরিয়ে আসে আর্তনাদ। কিন্তু বেশিক্ষণ নয়, ছায়া ছায়া লতা দুটো পেঁচিয়ে ধরে শৈবালের গলা। শৈবাল দুহাত দিয়ে প্রাণপণে চেষ্টা করে লতার ফাঁস থেকে নিজেকে মুক্ত করার। কিন্তু সে ফাঁস যেন অজগরের পেঁচের মতো প্রতি মুহূর্তে আরো দৃঢ় হয়ে চেপে বসছে শৈবালের গলায়। শৈবাল মুখ খুলে শ্বাস নেওয়ার চেষ্টা করে, বোঝা বোঝা কণ্ঠে বন্ধুদের ডাকার চেষ্টা করে, কিন্তু কিছুতেই আর পেরে ওঠে। গলায় অতিরিক্ত চাপে শৈবালের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে। চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চায় অক্ষিকোটর থেকে, কিন্তু না, শেষ রক্ষা হয় না। ছটফট করতে করতে একসময় স্তব্ধ হয়ে যায় শৈবালের শরীরটা। বাইরের রূপলি চাঁদে তখন মিশেছে রক্তের রং। পরের দিন অসিত ঘুম থেকে উঠে দেখে বিভাস আর সৌমিত ঘুম থেকে উঠে গেলেও শৈবাল তখনও ওঠেনি। আর এই গরমে সে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। কে শৈবাল, তোর কি শরীর খারাপ নাকি? বলতে বলতে চাদরটা ধরে একটু টানতেই চাদরের তলা থেকে শৈবালের একটা হাত বেরিয়ে আসে। অসিত শৈবালের হাতটা ধরতেই চূড়ান্ত চমকে ওঠে। তার হাতটা বরফের মতো ঠান্ডা। কাঁপা কাঁপা হাতে শৈবালের ওপর থেকে চাদরটা টান দিয়ে সরাতেই আতঙ্কে অসিত চিৎকার করে ওঠে, শৈবাল! অসিতের চিৎকার শুনে বাকি দুজন তড়িঘড়ি দৌড়ে আসে। ওরা এসে দেখে অসিত দুহাতে মুখ ঢেকে কাঁদছে। সৌমিত তাড়াতাড়ি অসিতের কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে রে, কাঁদছিস কেন? বিভাস তখন ঘরে ঢোকেনি, কারণ তার দৃষ্টি তখন খাটের ওপরে নিথর শৈবালের দেহের ওপর। শৈবালের মুখটাও মৃণালের মতোই হাঁ করা, যেন মৃত্যুর ঠিক আগে সে সাহায্য চাইছিল। অসিত কান্না থামিয়ে সৌমিতকে শৈবালের মৃতদেহের দিকে নির্দেশ করে। শৈবালের পরিণতি দেখে সেও হতবাক। বিভাস তখনও থম মেরে দাঁড়িয়ে আছে দরজার কোণে। ওদের চিৎকার শুনে ছুটে আসে জনার্দন দাস এবং তার স্ত্রী। কি হয়েছে বাবুরা, এমন কান্নাকাটি করছেন কেন? বিছানার দিকে নজর দিতেই তিনিও প্রায় আঁতকে ওঠেন।
জনার্দন দাস বলেন, এ কি সর্বনাশ হয়ে গেল, এ কি হয়ে গেল? গিন্নি, চলো চলো, সবাইকে খবর দিতে হবে, চলো চলো, শিগগিরই চলো। এরপর চলে শৈবালের শেষ কৃত্যের আয়োজন। শৈবালের শেষ কাজ সম্পূর্ণ হতে সন্ধে ঘনিয়ে আসে। ঘরে ফিরে 3 বন্ধু সাংঘাতিকভাবে মুষড়ে পড়ে। আমরা কাকিমাকে কি জবাব দেব অসিত? কি জবাব দেব? বিভাস সকালে শৈবালের মরদেহ দেখার পর থেকে সেই যে চুপ করেছে, তারপর আর একটা কথাও বলেনি। শুধু নিঃশব্দে চোখের জল দেখা যাচ্ছে, চোখে মুখে ভয়ঙ্কর আতঙ্কের ছাপ। সৌমিতের কথা শুনে অসিত কাটা কাটা স্বরে বলে, জবাব দেওয়ার জন্য আমাদেরকেও যে বেঁচে ফিরতে হবে সৌমিত। আমরা যে এই মৃত্যুজল থেকে বেঁচে ফিরতে পারবো তারই বা কি নিশ্চয়তা আছে বলতো? মানে তুই কি বলতে চাইছিস? অসিত তখন বালিপুরে গ্রামে আসার পরের দিন ভোরের ঘটনাটা ওদেরকে বিস্তারিত বলে, যে কিভাবে মৃণাল রেল ট্র্যাকের ওপর দিয়ে সম্মোহিতের মতো হেঁটে যাচ্ছিল এবং সামনে থেকে দৈত্য বেগে ছুটে আসছিল তিরুবল্লী এক্সপ্রেস। ঘটনাটা শুনেই সৌমিত আর বিভাস আতঙ্কে শিউরে ওঠে। তবে অসিতের গলায় শোনা যায় অন্য সুর। তখন ঘটনা আকস্মিকতায় খেয়াল করিনি, কিন্তু এখন একটা কথা মনে হচ্ছে। কি কথা? এক্সপ্রেস যে দ্রুত গতিতে চলবে এটা খুব স্বাভাবিক, কিন্তু এক্সপ্রেস হোক কি অন্য কোনো ট্রেনই হোক, সেটা যদি কোনো স্টেশনে নাও থামে, তবু সেই স্টেশন পেরোনোর সময় ট্রেনের গতিবেগ একটু হলেও কম থাকবে। কিন্তু সেদিন ভোরে তিরুবল্লী এক্সপ্রেসের গতিবেগ যেন অস্বাভাবিক দ্রুত ছিল। মনে হচ্ছিল যেন যে করেই হোক ট্রেনটা এই বালিপুর স্টেশনকে দ্রুত পেরোতে চায়। এক্সপ্রেস ট্রেনটার গতি এতটাই দ্রুত ছিল যে রেল ট্র্যাকের ওপরে হেঁটে যাওয়া মৃণাল বা তার পেছনে ছুটতে থাকা আমাকে ট্রেন ড্রাইভারের নজরেই আসেনি। না হয় মেনে নিলাম যে সময়টা ভোরবেলা ছিল, কিন্তু ট্রেনের জোরালো আলোর সামনে আমি ক্রমাগত আমার লাল রুমালটা দেখাতে দেখাতে দুহাত তুলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা কি করে ড্রাইভারের নজর এড়িয়ে গেল? নাকি সে ইচ্ছে করেই নজর দিতে চাইল না? এর উত্তর আমাকে বের করতেই হবে। কথাগুলো বলে অসিত হন হন করে বেরিয়ে যেতে গেলেই সৌমিত শঙ্কিত কণ্ঠে বলে, কিরে, কোথায় চললি? আমায় যে উত্তরগুলো জানতেই হবে সৌমিত। আমি আমার 2 প্রাণপ্রিয় বন্ধুকে হারিয়েছি, আর কাউকে আমি হারাতে চাই না। তোরা কোথাও যাস না, আমি এক্ষুনি আসছি। কোথাও যাস না কিন্তু তোরা, হ্যাঁ? আজকের রাতটা কিন্তু খুব কঠিন আমাদের জন্য। আজকের রাতটা যে করেই হোক হবে আমাদের। কথাগুলো বলেই অসিত বেরিয়ে যায়। তার বেরিয়ে যেতেই সৌমিতের নজর বিভাসের দিকে পড়ে। সে একটা চেয়ারে পা দুটোর বুকের কাছে জড়ো করে বসে 2 হাতে পা দুটো জড়িয়ে ধরে দুলে দুলে কি যেন বিড়বিড় করে চলেছে। সৌমিত বিভাসের কথাগুলো ভালো করে শোনার জন্য তার একটু কাছে আসতেই শুনতে পায়, না 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 না, এখানে এখানে থাকা যাবে না, এখানে থাকা যাবে না, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। এ বড় অভিশপ্ত জায়গা, এ যেন এক মৃত্যুপুরী। চারিদিকে মৃত্যুর ফাঁদ আছে পাতা। কে কখন কিভাবে চিরতরে শেষ হয়ে যাবে কেউ জানে না। না না না, এখানে এখানে আর এক মুহূর্ত নয়, আর এক মুহূর্ত নয় এখানে। বিভাসের কথা শেষ হতেই বাইরে হঠাৎ বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি নামে। কিছুক্ষণ আগের পরিষ্কার আকাশ থেকে এই রকম জোরে বৃষ্টি এবং তার সাথে ভীষণ মাত্রায় বজ্রপাত হতে দেখে সৌমিত বেশ শঙ্কিত হয়ে কাঁপা কাঁপা গলায় বলে, এ কি? এখনই তো আকাশ পরিষ্কার ছিল, হঠাৎ তো মেঘ জমলো কখন? জানলা থেকে মুখ ঘুরিয়ে বিভাসের দিকে নজর দিতেই সৌমিত প্রায় আতঙ্কিত হয়ে বলে ওঠে, এই বিভাস, এই জলঝড়ের মধ্যে কোথায় চললি? অশিস কিন্তু বারবার বলে গেছে কেউ যেন কোথাও না যায়। আরে শোন বিভাস, দাঁড়া। কিন্তু বিভাসকে সৌমিতের বলা কোনো কথাই যেন কোনোভাবে প্রভাবিত করতে পারছে না।
বিভাস সৌমিতের ডাককে উপেক্ষা করে ক্রমাগত মাথা নাড়তে নাড়তে বিড়বিড় করতে থাকে। না 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 না, আমাকে এখান থেকে বেরোতেই হবে, বেরোতেই হবে। এখানে থাকলে আমিও মারা যাব। না 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 না, আমাকে বেরোতেই হবে, বেরোতেই হবে। এই কি বলছিস? কি বিড়বিড় করছিস তুই? পালাতে হবে, পালাতে হবে, এখানে থাকা যাবে না। সে করেই হোক পালাতে হবে। এটা সাক্ষাৎ মৃত্যুপুরী। এখানে থাকলে কেউ বাঁচবো না। পালাতে হবে, পালাতে হবে, আমাকে পালাতে হবে। কথাগুলো বলে বিভাস উন্মাতের মতো বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল। পেছন থেকে সৌমিত চিৎকার করে বলে, বিভাস, বিভাস যাস না বিভাস। কিন্তু সৌমিতের চিৎকার মুষলধারে পড়া বৃষ্টির মিছিলেই হারিয়ে যায়। ফাঁকা ঘরে তার যেন কেমন দম বন্ধ হয়ে আসে। সেও বৃষ্টির পরোয়া না করে বিভাসের পেছনে ছুটে যায়। ঠিক এমন সময় আকাশ কাঁপিয়ে কারোর অট্ট হাসি শোনা যায়। পালাবি? কোথায় পালাবি? এখান থেকে পালানোর কোনো পথ নেই। কি বৃষ্টি পড়ছে গো! ঘরের জানলাগুলো লাগাতে লাগাতে জনার্দনের স্ত্রী বলেন, আবার যে কত বিপদ আসতে চলেছে কে জানে। কোন বিপদের কথা বলছেন জনার্দন বাবু? দরজা খোলা থাকায় অসিত ঘরের ভেতরে ঢুকে জনার্দনকে প্রশ্নটা করল। আচমকা অসিতকে সামনে দেখে জনার্দন একটু ঘাবড়ে যান। বাবু, আপনি এই অসময়? আমি তো আপনাদের খাবার নিয়ে যেতামই একটু পরে। অসিত জনার্দনের কথায় কোনো পরোয়া না করে বলল, আপনার সাথে আমার বেশ কিছু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বাবু, বলুন না কি কথা। বাড়ির ভেতরে ঢুকে দরজাটা আটকে দিতেই অসিত জনার্দনকে সরাসরি প্রশ্ন করে, এসব কি হচ্ছে জনার্দন বাবু? জনার্দন বুকের কাছে হাত দুটো জড়ো করে কাঁচু মাচু স্বরে বলেন, কি কি বলতে চাইছেন বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু তো বুঝতে পারছেন না, তাই না? আপনি তো এতটাও বোকা নন জনার্দন বাবু। ঠিক করে বলুন, ঠিক করে বলুন, এখানে কি চলছে? কিন্তু জনার্দন সেই এক গোঁ ধরে বসে থাকেন। বলেন, আমি সত্যি বুঝতে পারছি না আপনি ঠিক কি বলতে চাইছেন। এখানে আসার আগে আমি স্টেশনে গিয়েছিলাম। গোটা স্টেশন ঘুরেও আমি স্টেশন মাস্টারের কোনো খোঁজ পাইনি। অথচ যে রাতে আমরা এসেছিলাম তখনও আমরা স্টেশন মাস্টারকে দেখেছিলাম। আপনি তো বলছিলেন যে স্টেশনে একটা পোস্ট বক্স আছে যেখানে এখানকার সমস্ত চিঠি জমা পড়ে, কিন্তু আমি এমন কোনো পোস্ট বক্স দেখতে পাইনি স্টেশনে। উপরন্তু এটাও জানতে পারি যে এখানে কখনো কোনো ট্রেন থামে না বা হল্ট নেয় না। তাহলে আমাদের ট্রেনটা কিভাবে থামলো এখানে? আমার সুস্থ সবল বন্ধুরা সব এক এক করে আকস্মিকভাবে মারা যেতে লাগলো। গোটা গ্রাম খুঁজেও আমি এমন কাউকে পাইনি যে আমাকে এই গ্রাম বা রক্তমুখী চাঁদের ব্যাপারে কিছু বলতে পারে। তাদের সাথে কথা বলতে গেলেই মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে তারা। আর রক্তমুখী চাঁদের কথা জিজ্ঞেস করলেই সব আতঙ্কে রক্ত শূন্য হয়ে যাচ্ছে। একা আপনাকে দেখেছি যার রক্তমুখী চাঁদের নাম শুনে কোনো অভিব্যক্তির পরিবর্তন হয়নি। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি বালিপুর স্টেশনে কোনো ট্রেন না থামে তবে আমরা এই বালিপুর গ্রামে এলাম কি করে? হতাশ কণ্ঠে বৃদ্ধ জনার্দন দাস বলেন, আপনাদের মৃত্যুই আপনাদের এখানে টেনে এনেছে। যদি প্রাণে বাঁচতে চান তবে পালান, পালান এখান থেকে। এই গ্রাম যে অভিশপ্ত। পূর্ণিমার চাঁদ আকাশে ওঠার আগেই পালান, পালান এখান থেকে বাবুরা, পালিয়ে যান। কি বলছেন কি? যা বলার স্পষ্ট করে বলুন। আপনি বলেছিলেন না গ্রামের মানুষ হয়েও কেন ওরা এত আবেগ শূন্য? শোক চেনেন? শোক বোঝেন? শোকে যখন কেউ স্তব্ধ হয়ে যায় তখন আর কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না। শোক? কেমন শোক? গলাটা একটু ছেড়ে জনার্দন দাস নিভু নিভু স্বরে বলেন, আপনি কি লক্ষ্য করেছেন এখানে যারাই থাকেন
তারা হয় বয়স্ক বা মাঝ বয়সী। কোনো যুবক, যুবতী বা শিশুকে দেখতে পেয়েছেন কি? কই না, সেরকম তো কিছু দেখিনি। সত্যি বলতে কি, এই ডামাডোলে এসব কথা মাথাতেও আসেনি। দেখতে পাবেনও না, কারণ যারা বাচ্চা বা জোয়ান ছিল তারা আজ আর বেঁচে নেই। কি বলছেন কি আপনি? কিভাবে এমন হলো? আর এত বড় একটা ঘটনা কোনো খবরের কাগজে ছাপলো না, এ কি করে সম্ভব? খবরের কাগজ? হাসালেন বাবু। এই বালিপুর গ্রাম শহর থেকে প্রায় বিচ্ছিন্ন, আর অন্যান্য গ্রাম যেমনই হোক না কেন, কিন্তু এই বালিপুর গ্রাম সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে অনেক দূরে। তবুও কিছু তো একটা কারণ হবে তো বড় ঘটনার। সবই কপাল বাবু, সবই কপাল। আমার একমাত্র আদরের মেয়ে রমা, বহু বছর পর সন্তান প্রাপ্তি হওয়ায় রমা আমাদের দুজনের পরম আদরের ছিল। সেবার আমাদের গ্রামে খুব বড় মেলা বসেছে, রথের মেলা। সেই মেলায় শহর থেকে কিছু ছেলে আসে ওই মেলার উপর কি সব লিখবে টিকবে বলে। রমা তখন 17, নিজের মেয়ে বলে বলছি না, রমা ওই 17তেই চোখ ধাঁধানো সুন্দরী ছিল। শহর থেকে আসা ছেলেগুলোর মধ্যে একজনের সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে সবার অলক্ষ্যে। মেয়েটা আমার বড্ড জেদি ছিল। মেলা শেষে যখন শহরের ছেলেরা ফিরে যেতে উদ্যত হয়, তখন রমা জেদ ধরে যে সেই ছেলেটার সাথেই তাকে বিয়ে দিতে হবে। কিন্তু সেই ছেলেটা বেঁকে বসে, যেটা খুবই স্বাভাবিক। ও ছিল শহরের ছেলে, ওর কি আর গাঁয়ের মেয়ে চলবে? রমা তখন গাঁয়ের যত কটা বাড়ি আছে তাদের সবার কাছে গিয়ে হাত জোড় করে অনুরোধ করে ছেলেটিকে তার সাথে বিয়ে করতে রাজি করাবার জন্য। সবাই তাকে অনেক বোঝায় এসব জেদ না করার জন্য, এসব জেদ কোনো কাজের নয়। ওদিকে ছেলেরাও ট্রেনে উঠে শহরের দিকে রওনা হয়। রমা জেদের বসে কাণ্ডজ্ঞানহীনা হয়ে পড়ে। আমার এখনো মনে পড়ে, সেদিন ছিল সম্পূর্ণ পূর্ণিমা। আমাদের গ্রামে সে সময় পূর্ণিমার চাঁদকে পুজো করার একটা রেওয়াজ ছিল। রমার মা তখন পুজোর সরঞ্জাম তৈরি করতে ব্যস্ত। আমি তখন বাইরের ঘরে বসে। হঠাৎ দেখি রমা ঝড়ের বেগে বাইরের থেকে ঘরে ঢোকে। রান্নাঘর থেকে কেরোসিনের টিন নিয়ে এই উঠোনের মাঝেই নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। আমি কিছুই করতে পারলাম না। রমাকে বাঁচাতে গিয়ে আমার স্ত্রীর হাতটাও আগুনে পুড়ে যায়। চোখের সামনে আমাদের যক্ষের ধনকে জ্যান্ত পুড়তে দেখলাম বাবু, জ্যান্ত পুড়তে দেখলাম। পরে জল দিয়ে আগুন নেভানো গেলেও ততক্ষণে রমা অনেকটাই পুড়ে গেছে। আমাদের গায়ে তো হাসপাতাল নেই। ওই ভ্যান রিক্সার করে পাশের গ্রাম পানাগড় হাসপাতালে নিয়ে যেতে যেতেই মেয়ে আমার মৃত্যুর কোলে ঢলে পড়ল। গায়ে আমাদের ঘরগুলো তো দেখেছেন, একটা ঘর থেকে আরেকটা ঘর কত দূরে, তাই কেউ এই ঘটনার খবর পায়নি। তাছাড়া সবাই তখন চন্দ্র পুজোয় মত্ত। পুজো শেষে তারা বাড়ির বাচ্চাদের প্রসাদ দিল, কিন্তু সেই প্রসাদ খাওয়ার পরেই হঠাৎ করেই বাড়ির ছেলেমেয়েরা প্রচন্ড পেট ব্যথায় কাতরাতে থাকে। ভিন গা থেকে কবরেজ মশাইকে ডেকে আনা হয়। পর পর 3 দিন ছেলে মেয়েগুলো ব্যথায় কাতরাতে থাকে। চতুর্থ দিন রাত প্রায় 2:45 নাগাদ ওরা রক্ত বমি করতে করতে মারা যায়। আকাশের চাঁদটা তখন ধারণ করেছে রক্তবর্ণ।
গায়ের মানুষদের কানে বাজে তখন এক ভীষণ অট্টহাসি। সদ্য সন্তান হারানো নিরপরাধ মানুষগুলো তখন বোবা হয়ে যায়। কোনো দুঃখ কষ্ট আর তাদের মনকে ছুঁতে পারে না। এই এত বড় ঘটনা ঘটে গেল, অথচ এর কোনো তদন্ত হলো না। আমি তো আগেই বলেছিলাম বাবু, এখানে কোনো থানা নেই। পানাগড়ে একটা কোতোয়ালি আছে, সেখান থেকে দুজন কনস্টেবল এসেছিল খোঁজ খবর করতে। কিন্তু যেদিন তারা আসে সেদিনই তারা হঠাৎ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। কোনো রকমে গ্রাম ছেড়ে বেরিয়ে গিয়ে নিজেদের চিকিৎসা করায়। আমাদের ম্যাগাজিনের এক কর্মী এখানে এই রক্তমুখী চাঁদের খোঁজে এসেছিলেন, কিছু বছর আগে হবে। তমগ্ন সান্যাল নাম ছিল তার। আপনি কি তাকে দেখেছেন? হ্যাঁ, তমগ্ন বাবু তো এখানেই ছিলেন। যে বাড়িতে আপনারা থাকছেন সেই বাড়িতেই তমগ্ন বাবুও থাকতেন। ওই বাড়িটা বড় শখ করে বানিয়েছিলাম। ভেবেছিলাম রমার বিয়ের পর মেয়ে জামাইকে এখানেই থাকতে বলবো, কিন্তু সে তো আর হলো না। তমগ্ন বাবু বড় ভালো মানুষ ছিলেন। যখন তিনি এই গ্রামে এসেছিলেন তখন পূর্ণিমা হতে আরো 3 দিন বাকি ছিল। এক অজানা আশঙ্কায় তাকে বলেছিলাম এখান থেকে চলে যেতে, কিন্তু তিনি রাজি হননি। তবে প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল বলে আমিও খানিকটা নিশ্চিন্ত ছিলাম। কিন্তু তারপর থেকেই হঠাৎ হঠাৎ তার ঘর থেকে চিৎকারের আওয়াজ পেতাম। আমি ছুটে যেতাম, বারবার দেখতাম তিনি ভয়ে কুঁকড়ে আছেন। একদিন দেখি অনেক রাতে তিনি পাগলের মতো ঘর থেকে ছুটে বেরিয়ে গেলেন। আমিও তখন তার পেছনে পেছনে তাকে ডাকতে ডাকতে ছুটলাম, কিন্তু আমার ডাক যেন তার কান পর্যন্তই পৌঁছচ্ছিল না। আমি তার পিছু নিলাম। দূর থেকে আমি দেখলাম যে তিনি যেন কোনো কিছুকে ভয় পেয়ে বারবার পিছনে ফিরে দেখছেন আর চিৎকার করছেন। কিন্তু কিছুক্ষণ পর আমি তমগ্ন বাবুকে আর দেখতে পেলাম না। তিনি যেন হঠাৎই হাওয়া হয়ে গেলেন, কারণ রাস্তাটা শেষ হচ্ছিল সোজা জঙ্গলে। এদিক ওদিক তাকাতে আকাশের দিকে দৃষ্টি যেতেই আমি দেখি আকাশের ফটফটে রূপলি চাঁদ ধারণ করেছে রক্তবর্ণ, হয়ে উঠেছে রক্তমুখী চাঁদ। এই সমস্ত ঘটনার জন্য বালিপুর স্টেশনে ট্রেন থামাও বন্ধ হলো। এমনিতেও এই গায়ে কিছুই নেই, এখান থেকে কেউ অন্যত্র যাতায়াতও করে না বিশেষ। একজন স্টেশন মাস্টার ছিলেন, কিন্তু দিন 3 হলো তারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শুনেছিলাম তিনি বড় অফিসে গ্রাম ছেড়ে শহরে যাওয়ার আর্জি জানিয়েছিলেন। আসলে বাবু, এই গ্রামটাই অভিশপ্ত। এই গ্রামে আসা তো যায়, কিন্তু এখান থেকে ফিরে যাওয়া যায় না। এসব শুনে জনার্দন দাসের বাড়ি থেকে প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে অসিত ওদের ঘরে ঢোকে। ঘরে ঢুকে দেখে পুরো বাড়ি খাঁ খাঁ করছে। সৌমিত বা বিভাস কেউই ঘরে নেই। কিছুক্ষণ আগেই মুষলধারে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে দুজন কোথায় যেতে পারে? অসিতের মনটা কেমন কু গেয়ে ওঠে। আকাশে তখন জলজল করছে উজ্জ্বল রূপলি চাঁদ। বিভাস বৃষ্টির মধ্যেই ছুটতে ছুটতে হাজির হয়েছিল রেল স্টেশনে। আধা আলো আধা অন্ধকারে ঢাকা স্টেশন। স্টেশনের একমাত্র ল্যাম্পপোস্টের আলোটাও ম্লান হয়ে রয়েছে। বিভাস স্টেশন মাস্টারের ঘরের সামনে গিয়ে দরজা ধাক্কা দিতে থাকে। অনেকক্ষণ ধাক্কা দেওয়ার পর দরজাটা একটা ভয়ঙ্কর আওয়াজ করে খুলে যায়। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। ঘরের ভেতর থেকে ধেয়ে আসে হিমশীতল দমকা হাওয়া। সাথে সাথে বিভাসের কানে আসে হিস হিসে গলায় কেউ যেন বলছে, এখান থেকে যাবি, পারবি না, পারবি না এখান থেকে যেতে। একটা হাসি শুনতে পায় সে। বিভাস ওই কণ্ঠস্বর শুনে থরথরিয়ে কেঁপে ওঠে। ভয়ে পিছিয়ে আসে তার দুপা।
পিছিয়ে যাওয়ার সময় অসাবধানতা বশত কিছু একটা লেগে পা হড়কে পড়ে যায়। স্টেশনের আলো আঁধারি পরিবেশ তখন আরো রহস্যময় হয়ে উঠেছে। আধারটা জমাট পেকে আকার নিয়েছে এক অবয়বের। অবয়বটির চোখ থেকে আগুন ঝরছে, যেন হাওয়ায় ভাসতে ভাসতে ওই ভয়ঙ্কর অবয়বটি এগিয়ে আসছে তার দিকে। আধার মাখা অবয়বটা বিভাসের শরীরটাকে পুরো ঢেকে নেয়। কিছুক্ষণের মধ্যেই অবয়বটি বিভাসকে ছেড়ে মিলিয়ে যায় দূরের জঙ্গলে। পেছনে পড়ে থাকে বিভাসের নিথর দেহ, চোখ বিস্ফারিত, মুখ হাঁ করা। বিভাসকে খুঁজতে খুঁজতে তার পেছনে ছুটে আসে সৌমিত। বৃষ্টি এখন থেমে গেছে, আকাশে চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে। সৌমিত যে রাস্তাটায় আছে সেটা সোজা শেষ হয়েছে সামনের জঙ্গলে। আরে এখানে জঙ্গল কোত্থেকে চলে এলো? এখানে তো জঙ্গল ছিল না। এটা এখানে কেমন করে চলে এলো? সৌমিত যখন এসব চিন্তায় মশগুল, তখন পেছনের শুনশান রাস্তা থেকে এক ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে। এক নিস্তব্ধ রাত, চারিদিকে জঙ্গলের অলৌকিক ডাক। সৌমিতের সারা শরীর বেয়ে আতঙ্কের স্রোত নেমে আসে। তার মনে হয় ভয়াবহ কিছু একটা হুঙ্কার দিতে দিতে তার দিকে এগিয়ে আসছে। প্রচণ্ড আতঙ্কে সৌমিত নিজেকে বাঁচাতে দৌড়তে শুরু করে। সোজা জঙ্গলের দিকে ছুটে যায় সে। ছুটতে ছুটতে হঠাৎই সে দাঁড়িয়ে পড়ে, হাত দুটো ঝুলে পড়ে নিচের দিকে। দৃষ্টি নিশ্চল, মাথাটা ঝোঁকানো হালকা, শরীরটাও সামনের দিকে ঝুঁকে আছে। হাওয়ায় তখন কারোর যেন গলার স্বর ভেসে আসছে, এই তো, আর একটু এগোলেই তোর মুক্তি। সৌমিত সম্মোহিতের মতো এগিয়ে যায় সামনের দিকে। তারপর ধীরে ধীরে হারিয়ে যায় জঙ্গলে নিশ্ছিদ্র অন্ধকার চাদরের আড়ালে। কিছুক্ষণের মধ্যেই জঙ্গল কাঁপিয়ে শোনা যায় সৌমিতের নিদারুণ আর্তনাদ। ঠিক তার পরপরই রাতের আকাশ বাতাস গমগমিয়ে ওঠে কোনো এক নিদারুণ অস্তিত্বের যুদ্ধ জয়ের অট্টহাসিতে। আকাশে জলজল করা রূপলি পূর্ণিমার চাঁদ তখন পরিণত হয়েছে আবারও রক্তমুখী চাঁদে। এদিকে সৌমিত আর বিভাস কাউকেই দেখতে না পেয়ে অসিতের আর মাথা কাজ করছে না। অজানা আশঙ্কায় অসিতের বুক খালি কেঁপে উঠছে। সে দৌড়ে বেরিয়ে যায় বন্ধুদের খুঁজতে। হঠাৎ কেউ অসিতের হাত ধরে টান দেয়। ঘাড় ঘুরিয়ে অসিত দেখে যে জনার্দন দাস দাঁড়িয়ে রয়েছেন। যাবেন না বাবু, যাবেন না। আপনি ওদেরকে আর খুঁজে পাবেন না। ওই 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 দেখুন, পূর্ণিমার চাঁদ পরিণত হয়েছে রক্তমুখী চাঁদে। সে যে এখন ক্ষুধার্ত। আপনি পালান, এখনই পালান বাবু, পালান। কথাগুলো বলতে বলতে জনার্দন দাস হাতে একটা মশাল জ্বালিয়ে তাতে ঠাকুরের সিঁদুর মাখিয়ে দেন। সেই মশালের আলোয় পথ দেখিয়ে জনার্দন অসিতকে নিয়ে স্টেশনে আসেন। অসিতের তখন কিছু বলার বা অনুভব করার মতো ক্ষমতা নেই। বালিপুর গ্রামবাসীর মতোই সেও যেন আবেগহীন, অনুভূতিহীন হয়ে পড়েছে। রেল ট্র্যাকের ওপর জনার্দন নেমে হাতে ধরা মশালটাকে জোরে জোরে দুদিকে নাড়াতে থাকেন। হঠাৎ অন্ধকারের বুক চিরে সেখানে একটা ট্রেন এসে হাজির হয়। জনার্দন অসিতকে প্রায় টানতে টানতে ওই ট্রেনে উঠিয়ে দেয়। আপনি যান, আপনি এখান থেকে চলে যান, আর কখনো এখানে আসবেন না। যান যান, চলে যান। কলকাতায় পৌঁছে অসিত কেমন চুপ করে যায়। কোনো কথা সে বলে না, অফিসে যায় না, খাওয়া দাওয়া ঠিক করে করে না। চুপচাপ নিজের ঘরের এক কোণে বসে থাকে। মাঝে মাঝে সে চিৎকার করে ওঠে। অসিত আজকাল ওর বন্ধুদেরকেও দেখতে পায়। ওর বন্ধুরা যে ওকে ডাকছে, আরও একজনকে সে দেখতে পায়। অসিতের বাবা অসিতকে অনেক ডাক্তার বদ্যি দেখায়, কিন্তু শত চিকিৎসাও অসিতের অবস্থার কোনো উন্নতি করতে পারে না।
রাত এখন 2:45 বাজে। কি যেন একটা অস্বস্তি হয় অসিতের। শটান হয়ে বিছানায় উঠে বসে সে। সামনে দেখে তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। হাতের ইশারায় বন্ধুরা তাকে ডাকছে। অসিত কোনো কথা না বলে মোহগ্রস্তের মতো বন্ধুদের পিছু নেয়। ধীর পায়ে সে উঠে আসে বাড়ির 5 তলার ছাদে। আকাশে আজও রূপলি চাঁদ জ্বলজ্বল করছে। কিছুক্ষণ কার্নিশে দাঁড়িয়ে হঠাৎ অসিত ঝাঁপ দেয় নিচে। অসিতের শেষ চিৎকার নিস্তব্ধ অন্ধকারকে খান খান করে দেয়। কলকাতার এক বিলাসবহুল আবাসনের 4 তলার একটি ফ্ল্যাটে পিয়ার মানে প্রসেনজিৎ রায় হাতে হুইস্কির গ্লাস তুলে আয়নায় নিজের প্রতিচ্ছবিকে চিয়ার্স করে বলে, আমার সমকক্ষ হওয়া কি এতই সোজা? এই পদটার জন্য আমি কি কম খেটেছি? তমগ্নই পারল না। আর দুদিনের ছোকরা অসিত, সে নাকি আমার সমকক্ষ হবে। চেরা কাতায় শুয়ে আকাশ কুসুম স্বপ্ন দেখা। কেন এমন করলেন? হঠাৎ ঘরে এক অস্বাভাবিক স্বরে কারোর কথা বলার শব্দে প্রচণ্ড চমকে ওঠে বিলক্ষণ ম্যাগাজিনের সিনিয়র লিড প্রজেক্ট ম্যানেজার প্রসেনজিৎ রায়। এই বাড়িতে তিনি একাই থাকেন। পরিবার থাকে অন্য একটি ফ্ল্যাটে। কাজ থেকে ফিরতে দেরি হলে প্রসেনজিৎ এই ফ্ল্যাটেই ওঠেন। অন্যদিন সঙ্গে অবশ্য কোনো না কোনো মহিলার সঙ্গী থাকে, তবে আজ তিনি একাই আছেন। তাই বদ্ধ ঘরে হঠাৎ অচেনা কণ্ঠস্বর শুনে প্রচণ্ড ভয় পেয়ে উঠলেন বিলক্ষণ ম্যাগাজিনে পিয়ার স্যার। ভয়ের চোটে দামি বেলজিয়াম কাঁচের তৈরি হুইস্কির গ্লাস হাত থেকে ঝনঝনিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। চকিতে পিছন ফিরে কাঁপা কাঁপা সুরে প্রসেনজিৎ রায় বলেন, কে ওখানে? ঘরের মেন আলোগুলো বন্ধ করে শুধু বারের ওপরের ফলস সিলিং এর আলোগুলোই জ্বালানো ছিল। তাই বারের জায়গাটা ছাড়া বাকি ঘরটুকু হালকা অন্ধকার ঢাকা ছিল। হঠাৎ আলো থেকে অন্ধকারের দিকে ফিরতেই প্রসেনজিৎ রায়ে পা দুটো অজানা ভীতিতে বরফের মতো ঠান্ডা হয়ে যায়। ভয়ে বুক শুকিয়ে গেল। একটা শুকনো ঢোক গিলে গলা যথাসাধ্য চৌড়ে নিয়ে প্রসেনজিৎ বলেন, কে ওখানে? সামনে এসো। অন্ধকারাচ্ছন্ন হলঘরটা আরো আতঙ্কের নীল সাজে রহস্যময়ী হয়ে ওঠে। প্রসেনজিতের হৃদস্পন্দন তখন দ্রুত থেকে দ্রুততর হতে শুরু হয়। এমন সময় যেন একটা অন্ধকার মাখা অবয়ব দেখতে পায় সে। ভয়ার্ত একটা চিৎকার দিয়ে প্রসেনজিৎ পিছিয়ে আসে 2 পা। আমি স্যার, আমাকে ভয় পাচ্ছেন? অসিতের রক্তর শূন্য সাদা শরীরটাকে দেখে প্রচন্ড শীতল আতঙ্কে প্রসেনজিৎ বলেন, অসিত, তুমি এখানে কি হবে? তুমি তো সেই একই কণ্ঠস্বরে বলে অসিত। এবারে প্রসেনজিতের আরো কাছে এসেছে সে। আমি তো মরে গেছি, কিন্তু মরে গিয়েও যে আমি শান্তি পাচ্ছি না স্যার। কেন শান্তি পাচ্ছ না? ওই যে ও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না স্যার। কে তোমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না? আমার শরীরে এত চলছে কেন? এ তো জ্বলবেই স্যার, খুনের জ্বালা যত উড়বে তত জ্বলবে। আগুন? এখানে আগুন কোথায়? হঠাৎ গোটা হলরুমটা কাঁপিয়ে কেউ যেন পৈশাচিক স্বরে হেসে ওঠে।
বাড়ির ধার ধরে দেওয়ালের এক পাশে সেঁটে ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় প্রসেনজিৎ বলে, কে আসে? কে আসে ওখানে? ওই ও রমা, তুমি? ফ্যাস ফ্যাসে গলায় রমা বলে ওঠে, বাবু, তুমি আমায় ভুলে গেলে বাবু? আমি তো তোমার জন্যে মরতেও ভয় পাইনি, আর তুমি আমাকে ভুলে গেলে। আমায় ক্ষমা করে দাও রমা, ক্ষমা করে দাও। সে কি আর এখন পাওয়া যাবে বাবু? তোমাকে যে আমার সাথেই যেতে হবে বাবু। প্রসেনজিতের বুক চিরে বেরিয়ে আসে এক আর্তভেদী চিৎকার। না না, আমার 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 সারা শরীর চলছে, আমি যেন পুড়ে যাচ্ছি। জল জল একটু চলছে। আমারও যে খুব জ্বলছিল বাবু। আমি তো জ্বলতে জ্বলতেই মরেছিলাম, একটুও জল পাইনি আমি। তবে তোমাকে আমি জল দেব। প্রসেনজিৎ তখন ঘরের মেঝেতে শুয়ে চিৎকার করে ছটফট করে যাচ্ছে। চোখের সামনে সে দেখতে পায় তমগ্নকে। এক হিংস্র দৃষ্টি হেনে তমগ্ন প্রসেনজিতের দিকে এগিয়ে আসে। প্রসেনজিৎ দুহাত দিয়ে নিজেকে আড়াল করতে করতে চিৎকার করে ওঠে, কিছুক্ষণ প্রসেনজিতের বুক চেরা চিৎকারের পর হঠাৎই সব পাতালের মতো চুপ হয়ে যায়। পরের দিন পুলিশ রয়্যাল অ্যাপার্টমেন্টের 4 তলার বিলাসবহুল ফ্ল্যাটের বাথরুমের বাথটব থেকে প্রসেনজিৎ রায়ের মৃতদেহ উদ্ধার করে। কিন্তু একজন সুস্থ এবং পরিণত মানুষ কি করে বাথটবে ডুবে মারা যায়, সেই প্রশ্নের খোঁজে পুলিশ কর্তারা আজও ধোঁয়াশার জালে আটকে আছে।